ওকে। কেমন আছেন সবাই? জি ভাই, ভালো আছি। আচ্ছা। গত ক্লাসে হচ্ছে একটা ডকুমেন্টেশন দেওয়ার কথা ছিল, কিন্তু নেট ইস্যুর কারণে আমি আর ওটা দিতে পারিনি, এবং ওইটার আরও কিছু লেখা বাকি আছে। ওই জন্য আমি আসলে দিতে পারিনি। তো একটু আরেকটু সাজায় নিয়ে আমি পুরো একটা ডকুমেন্টেশন আপনাদের বানায় দিব আর কি। আচ্ছা, ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। আজকে ডে কত? 17। 17। আচ্ছা। সো আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এইখানটাতে ওকে। সো আমরা হচ্ছে মোটামুটি ইভেন্ট লিসেনিং পর্যন্ত দেখছিলাম, তাই না? যে আরো আরো কিছু ইভেন্ট লিসেনিং যে আছে সেই জিনিসগুলো আমরা দেখছিলাম, তাই না? হ্যালো। জি ভাইয়া। ওকে। সো আজকে আমরা দেখব যে হচ্ছে ডমের মধ্যে ট্রাভার্স করা যায় কিভাবে, মানে আপনি ট্রাভার্স করবেন, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবেন। যেমন ধরেন যে আপনি প্যারেন্ট থেকে চাইল্ডকে কিভাবে পেতে পারেন, বা চাইল্ড থেকে তার সিবলিংকে কিভাবে পাইতে পারেন, আবার চাইল্ড থেকে তার প্যারেন্টকে আবার কিভাবে পাইতে পারেন। এই জিনিসগুলো আমাদের জানতে হবে যে আমরা একটা এলিমেন্ট যখন আমরা ক্রিয়েট করব, সেই এলিমেন্টের মধ্যে বা একটা স্ট্রাকচার যখন আপনি তৈরি করতেছেন, সেই স্ট্রাকচারটার মধ্যে আপনি চাইল্ড থেকে হয়তো চাচ্ছেন কোনো একটা চাইল্ড এলিমেন্টকে রেফারেন্স হিসেবে রেখে জানতে চাচ্ছেন তার প্যারেন্টটা কোনটা। আপনি হয়তোবা সেই প্যারেন্টটার উপরে কোনো একটা ডিজাইন দিতে যাচ্ছেন। আবার হয়তোবা চাচ্ছেন যে চাইল্ড এলিমেন্ট থেকে তার শিবলিং কোনটা সেটা আপনি জানতে চাচ্ছেন। আবার এমন হইতে পারে যে আপনি প্যারেন্ট এলিমেন্টটাকে রেফারেন্স হিসেবে ধরে আপনি চাচ্ছেন যে তার চিলড্রেনগুলো আসলে কোনগুলো। বা আপনি হয়তোবা চাচ্ছেন যে এই প্যারেন্ট এলিমেন্টের মধ্যে মাল্টিপল যদি চিলড্রেন থাকে তাহলে সেটার ফার্স্ট যে চাইল্ডটা সেটা কোনটা, আবার লাস্ট যে চাইল্ড সেটা কোনটা। হ্যাঁ। আবার আরেকভাবে হইতে পারে, যেমন ধরেন যে অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে, সেই এলিমেন্টের মধ্যে আপনার প্রিভিয়াস এলিমেন্ট শিবলিং কোনগুলো, মানে হচ্ছে আহ, একটা মিডল এলিমেন্টকে আপনি ধরে সেটার আপনি প্রিভিয়াস যে শিবলিংটা আছে সেটা কোনটা, আবার তারপরে যে শিবলিং আছে সেটা কোনটা। এইভাবে আসলে বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভার্স করা যাবে। সো আমরা আজকে যে টপিকটা দেখবো সেটার নাম হচ্ছে ট্রাভার্সিং দ্য ডম। আচ্ছা। তো প্রথমেই আমরা একটা HTML স্ট্রাকচার বানায় নিই, এবং সেই স্ট্রাকচারটা বানিয়ে দেন হচ্ছে আমরা এটার মধ্যে ট্রাভার্স করবো, একটা জায়গা থেকে আরেকটা যাবো। সো এর জন্য আমি একটা ডিভ নিচ্ছি, ডিভের মধ্যে একটা আইডি দিয়ে নিচ্ছি, বোঝার জন্য আমি এটা দিয়ে দিচ্ছি প্যারেন্ট। ওকে। তো এর মধ্যে আমি কয়েকটা চিলড্রেন নিব। সো আমি একটা ডিভ নিচ্ছি, ডিভের মধ্যে একটা আইডি দিয়ে নিচ্ছি, এবং আমি বলতেছি এটা হচ্ছে চাইল্ড ওয়ান, এবং এর মধ্যে ধরেন আমি এইভাবে লিখে রাখতেছি চাইল্ড ওয়ান। তারপর সেম টু আমি নিচের এদিকে করতেছি 2, 3, এবং আমি আইডিগুলোকেও চেঞ্জ করে দিচ্ছি, কেননা আমার এগুলো জাভাস্ক্রিপ্টে ধরতে হবে। সো আমি এটাকে 2 বানিয়ে দিচ্ছি, এটাকে আমি 3 বানিয়ে দিচ্ছি। তো এরকম যদি থাকে তাহলে আমাদের স্ট্রাকচারটা দেখতে অন কাইন্ড অফ এমন হবে, তাই না? যে একটা এই চাইল্ড ওয়ান, চাইল্ড টু, চাইল্ড থ্রি। সো এরকম একটা স্ট্রাকচার ধরেন আছে। সো আমরা একটু এটাকে ইন্সপেক্ট করে রাখি। ইন্সপেক্ট করে এই পাশটাতে আমরা দেখবো যে আসলে আমরা আসলে ধরতে পারতেছি কিনা সব কিছুকে ঠিকভাবে। ওকে। এখন আমি আপনাকে বললাম যে আপনি প্রথমে চাইল্ড টু থেকে বিভিন্ন এলিমেন্টে যাবেন আর কি। হ্যাঁ। তো আমরা চাইল্ড টু এলিমেন্টটাকে ধরবো আগে, এটা যেহেতু মিডলে আছে। আমি এটার চিন্তা করব, এটার আমি প্রথমে বের করার চেষ্টা করব যে এটার প্যারেন্ট এলিমেন্টের নাম কি। তারপরে হয়তো বা সেই প্যারেন্ট এলিমেন্টকে ধরে আমি আবার চিন্তা করব যে এটার যে চাইল্ড আছে সেটার নাম কি। এই জিনিসগুলো আমি একটু এদিক সেদিক করে দেখব। তো প্রথমেই আমি একটা কাজ করি, আমি যদি চাইল্ড টুকে ধরতে চাই তাহলে আমাকে কি করতে হবে? চাইল্ড টুর একটা আইডি দেওয়া আছে, তাহলে আমরা এখানে একটা কনস্ট্যান্ট একটা ভ্যারিয়েবল নিতে পারি, সেম নামই নিচ্ছি, চাইল্ড টু। অ্যান্ড আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এটা নিয়ে নিচ্ছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটার মধ্যে আমি চাইল্ড টু এটা লিখে দিচ্ছি। তাহলে এটা লিখলে কি হবে, আপনারা যদি কনসোল লগ করেন, আমি প্রত্যেকটা জায়গায় কনসোল লগ করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। সো এটা হচ্ছে চাইল্ড টু। সো এবার যদি আপনারা এটার আউটপুটটা দেখেন, একটু রিফ্রেশ করি, এই যে চাইল্ড টু এলিমেন্ট দেখছেন, এটাকে কিন্তু ধরতে পারছে, এটা আমরা জানি, তাই না? জি স্যার। ওকে। সো এটা আমরা জানি। এখন আমি চাচ্ছি যে এই চাইল্ড টুটা যে ধরলেন আপনি, এটার প্যারেন্টটা আসলে কে?
আমরা যদি এখানে একটু দেখি এটার প্যারেন্ট এলিমেন্টটা আসলে দেখতে এটা না, তাহলে চলেন এটাকে একটু ধরার চেষ্টা করি। তাহলে আমি এখন আমার যে চাইল্ড এলিমেন্ট আছে সেইটাকে আমি আহ, সেইটা থেকে আমি প্যারেন্ট এলিমেন্টকে ডিটেক্ট করবো। সো ডিটেক্ট করে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। সো আমি এর জন্য একটা ভ্যারিয়েবল আগেই বানিয়ে রাখতেছি যেটার মধ্যে আমি আসলে প্যারেন্টটা পাইলে সেটার মধ্যে ভরবো আর কি। সো প্যারেন্ট, দেন আমি কি করব, আমার যে চাইল্ড এলিমেন্ট চাইল্ড টু এলিমেন্ট এটা তো আমি পাইছি। সো আমি এবার বলবো চাইল্ড টু এর যেটা প্যারেন্ট এলিমেন্ট সেটা তুমি আমাকে দাও। তাহলে এখন যদি আপনি কনসোল ডট লগ করেন প্যারেন্টটাকে, তাহলে আপনি দেখতে পারবেন ঠিক এই জায়গাটাতে একটু রিফ্রেশ করে নেই। তো আপনি দেখতে পাচ্ছেন এই যে প্যারেন্ট এলিমেন্ট, পুরো এলিমেন্ট, প্রথমে আমরা চাইল্ড ধরছিলাম, তারপরে সেটা প্যারেন্টটাকে ধরলাম, এই যে সবগুলো বেড়ে আসছে। তার মানে আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা কি প্যারেন্ট এলিমেন্ট লিখলে সেটার প্যারেন্ট এলিমেন্ট পাওয়া যায়, মানে যেটাকে রেফারেন্স হিসেবে ধরবেন সেটা ডট প্যারেন্ট এলিমেন্ট লিখলে সেটা আসলে সে আসলে তার প্যারেন্ট আসলে কে সেটা আসলে আপনি পেয়ে যাবেন প্যারেন্ট এলিমেন্ট লিখলে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, এগুলো মনে রাখার বিষয়, মুখস্থ করার বিষয় না। হ্যাঁ, এবং মনে থাকবে না তখন আপনার একটু দেখে দেখে দেখবেন যে আসলে কোনটা কি বা কিভাবে লিখতে হয়, এটা দেখে দেন আপনি সেটা ইউজ করবেন। বাট যখন আপনি মাল্টিপল টাইমস এই জিনিসগুলোকে লিখতে থাকবেন তখন আপনার মনে থাকবে। আচ্ছা, সো আমরা এটাও দেখলাম। এবার আমি যদি বলি ওকে, সো এবার আমি চাচ্ছি যে আমি প্যারেন্টটাকেও পাইলাম, রাইট, সেটাও আমার এটার মধ্যে আছে। আমি চাচ্ছি এবার এই প্যারেন্ট থেকে আমার এই প্যারেন্টের মধ্যে কয়টা এলিমেন্ট, একটা দুইটা তিনটা, আমি চাচ্ছি এই প্যারেন্ট তো পেয়ে গেছি। এবার এই প্যারেন্ট থেকে আমি চাচ্ছি আমার প্রথম যে চাইল্ডটা আছে সেটাকে আমি ধরবো। তাহলে সেটাকে ধরার জন্য আমি কি করবো, আর একটা ভ্যারিয়েবল লিখতেছি, লিখে আমি হয়তো এখানে বললাম যে ফার্স্ট যে চাইল্ডটা আছে সেটাকে আমি ধরবো, ফার্স্ট চাইল্ড। এবার আমি যে কাজটা করবো, আমার যে প্যারেন্ট আছে সেটাকে ধরবো, ধরে বলবো ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট চাইল্ড, ফার্স্ট। আচ্ছা, এটা দিচ্ছে না, সো আমরা এখানে লিখে রাখি ফার্স্ট এলিমেন্ট চাইল্ড, ক্যামেল কেসে লিখবো, হয়ে যাবে। আচ্ছা, প্যারেন্টটাকে উপরের এখানে একটা কনসোল করে রাখি, আর এদিকে আমরা হচ্ছে এইটাকে কনসোল করে রাখি ফার্স্ট এলিমেন্ট চাইল্ড, তাহলে এটাকেও ধরা হয়ে গেল। এবার যদি আপনি দেখেন প্রথমে শুধুমাত্র চাইল্ড টুকে করা হয়েছিল, তারপরে পুরো প্যারেন্টটাকে করা হয়েছিল, এরপর প্যারেন্টের ফার্স্ট চাইল্ডকে বলছিলাম সেটা হচ্ছে চাইল্ড ওয়ান, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার যদি আমি বলি একটা প্যারেন্টের মধ্যে সব থেকে লাস্টের এলিমেন্টটাকে বের করতে, আপনি চাইলে সেটাও পারবেন। সো আমরা এখানে কনস্ট লাস্ট চাইল্ডটা লিখলাম, এবং আমরা এখানে লিখব প্যারেন্ট এর যে লাস্ট এলিমেন্ট চাইল্ড সেটা তুমি আমাকে দাও। সো লাস্ট এলিমেন্ট চাইল্ড। তাহলে আপনি এটার মাধ্যমে পাবেন কি, একটা প্যারেন্ট একটা ডিভের মধ্যে যতগুলো চিলড্রেন আছে তার লাস্ট চাইল্ডকে পাওয়া যায় হচ্ছে আপনার লাস্ট এলিমেন্ট চাইল্ড লিখে, আর ফার্স্ট চাইল্ডকে পাওয়া যায় হচ্ছে ফার্স্ট এলিমেন্ট চাইল্ডকে লিখে। তো এবার দেখেন এই, আচ্ছা, so এই এটার মধ্যে হচ্ছে আবার তিনটা। So আমরা একবার ফার্স্টেরটাকে নিছি, আরেকবার হচ্ছে লাস্টেরটাকে নিছি, তারপর নাকি আমি ট্রাভার্স করতে পারতেছি একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, আমি এটা ধরতে পারতেছি আর কি সবগুলো। এবার আমি যদি বলি যে আমার যে চাইল্ড টু আছে, আমি তো একটা জায়গায় চাইল্ড টু ধরছি, হ্যাঁ, নট নেসেসারি যে আপনাকে চাইল্ড টুই ধরতে হবে, মানে এটা আপনার যখন যেটা প্রয়োজন তখন সেটাকে ধরে সেটা থেকে আপনি বের করবেন। সো আমরা যেহেতু এখন চাইল্ড টু মিডলে আছে, এটা ধরে আমরা কাজ করছি। সো এখন যদি আমি বলি এই চাইল্ড টু এর প্রিভিয়াস যে শিবলিং আছে সেটা আসলে কোনটা, তার মানে আমরা জানি এটা চাইল্ড ওয়ান, তার মানে আমাকে চাইল্ড ওয়ানটা পেতে হবে। তাহলে প্রিভিয়াস সিবলিংকে ধরার জন্য আমরা এইখানে আর একটা ভ্যারিয়েবল নিচ্ছি যেটার নাম রাখতেছি হচ্ছে ধরেন প্রিভিয়াস সিবলিং, প্রিভিয়াস সিবলিং, এটা ওকে। এটার মধ্যে আমরা কি করব, ওই যে চাইল্ড টু থেকে যেহেতু ধরতে যাচ্ছি, চাইল্ড টু থেকে যেহেতু ধরতে যাচ্ছি তাহলে আমরা চাইল্ড টুকে ডাকবো চাইল্ড টু তোমার প্রিভিয়াস শিবলিংকে দাও, এই যে প্রিভিয়াস শিবলিংকে তুমি দিয়ে দাও। আচ্ছা, সো এটা যদি দেই আমরা, দিয়ে কনসোল ডট লগ করি প্রিভিয়াস সিবলিং, তাহলে আমরা এখানে কি দেখতে পাই দেখি তো। ওকে ওকে, সো প্রিভিয়াস, আমরা এখানে একটা একটা জিনিস দেখেন এইখানটাতে একটু আরেকবার রিফ্রেশ করি। ওকে, সো আমরা যখন এখানে প্রিভিয়াস সিবলিং শুধুমাত্র লিখছি, সে আমাকে একটা টেক্সট দিচ্ছে, এই যে টেক্সট, টেক্সট মানে এইটার মধ্যে আমরা যদি একটু দেখি ডিফ চাইল্ড, আচ্ছা ও শুধু একটা টেক্সট দিয়ে রাখছে প্রিভিয়াস
শিবলিং যখন আমরা বলতেছি, আচ্ছা এটা আমার হবে হচ্ছে প্রিভিয়াস এলিমেন্ট শিবলিং, প্রিভিয়াস এলিমেন্ট শিবলিং। এখন আমরা আই থিঙ্ক পেয়ে যাব এই যে চাইল্ড 1। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। চাইল্ড 2 থেকে যখন আমরা চাইল্ড 3 তে যাচ্ছি, যে আমি এইখান থেকে তার নেক্সট এলিমেন্ট শিবলিংকে দেখতে চাই, ওই সেম টু সেম আপনাকে এবার লিখতে হবে যে আমরা যদি আরেকটা দেখতে চাই এইখানটাতে, যে চাইল্ড 2 থেকে কনস্ট নেক্সট শিবলিং, নেক্সট শিবলিং। তাহলে আমরা এইভাবে লিখে দেব যে চাইল্ড 2 নেক্সট এলিমেন্ট শিবলিং। এবং আপনি যদি কনসোল লক করেন তাহলে এখানে দেখতে পারবেন নেক্সট শিবলিং। তার মানে আপনাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এইভাবে এই যে সব HTML এ যত এলিমেন্ট আছে কোথায় থেকে কোথায় যাওয়া লাগবে, আমি একটাকে ধরে সেটার প্যারেন্ট, আবার প্যারেন্টকে ধরে সেটা চিলড্রেন, সেটা চিলড্রেন থেকে নেক্সট এলিমেন্ট শিবলিং, আবার হচ্ছে ফার্স্ট এলিমেন্ট শিবলিং, এই জিনিসগুলো হচ্ছে আমরা করতে পারতেছি। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে ডম ট্রাভার্সিং, মানে আপনি ট্রাভার্স করতে পারতেছেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। ঠিক আছে, ওকে। সো এই জিনিসটা বুঝতে পারছেন সবাই? কয়েকটা জিনিস আমরা মানে শিখলাম এই জায়গাটাতে। একটা হচ্ছে প্যারেন্ট এলিমেন্ট লিখলে, কোনো এলিমেন্টকে ধরে যদি আপনি প্যারেন্ট এলিমেন্ট লিখেন তাহলে সেটার প্যারেন্ট এলিমেন্টকে পাওয়া যায়। আবার ফার্স্ট এলিমেন্ট চাইল্ড লিখলে সেটা প্যারেন্টের ফার্স্টের যে চিলড্রেনটা সেটা দেখায়, আবার লাস্টের এইভাবে আসে। কার কোনো কোশ্চেন আছে? না স্যার। বুঝছেন সবাই? জি জি স্যার। স্যার। এগুলো জাস্ট একটু মনে রাখতে হবে। ওকে, এবার আমরা দেখব হচ্ছে আপনার ডমের যে স্ট্রাকচারটা আছে সেটাকে কিভাবে মডিফাই করা যায়, মানে পুরো ডাইনামিক্যালি। আমরা তো HTML দিয়ে বানাইছিলাম, তো আমরা এখন ডাইনামিক্যালি জিনিসগুলোকে চেঞ্জ করব। মানে ধরেন যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বিভিন্ন এলিমেন্টকে আমাদের HTML এ ডাইনামিকভাবে অ্যাড করব, সেটাকে মুভ করব, রিমুভ করব, এই ধরনের অনেক কাজ করব। মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাব, আবার সেটার মধ্যে আবার রিমুভ করে ফেলবো, আবার নতুন করে অ্যাড করব। এই জিনিসগুলো আমরা পুরো জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করব। বুঝছেন? ধরেন আমার HTML-টা পুরো ফাঁকাই পড়ে থাকবে, HTML-এ খুব একটা এলিমেন্ট থাকবে না, জাস্ট একটা স্ট্রাকচার বানিয়ে নিয়ে দেন আমরা কাজ করব। হ্যাঁ, তো আমি একটা স্ট্রাকচার আগে বানাই নেই। তো এর জন্য আমরা যে কাজটা করব, এইখানের এগুলোকে সরায় ফেলতেছি, এইখানের এগুলোকেও সরায় ফেলতেছি। তো আমরা এবার দেখবো হচ্ছে কিভাবে আপনার ডমের স্ট্রাকচারটাকে চেঞ্জ করা যায়। আচ্ছা, তো আমি এটা টাইটেলটাকে একটু চেঞ্জ করে ফেলি যাতে এটা বুঝতে সুবিধা হয়। ট্রাভার্সিং তো আমরা দেখলাম, তো আমরা এবার দেখবো হচ্ছে মডিফাই ডম এক্সাম্পল। আচ্ছা, সো এর জন্য প্রথমে আমরা একটা এক্সাম্পল ক্রিয়েট করি। লেটসে আমি একটা ডিভ নিয়ে নিচ্ছি, এটা একটা আইডি দিয়ে নিচ্ছি, আইডি ধরেন দিলাম এখানে কন্টেইনার, এবং এর মধ্যে আমি একটা পি ট্যাগ নিয়ে নিচ্ছি, বলতেছি দিস ইজ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, ওকে প্যারাগ্রাফ। এটারও আমরা একটা আইডি দিয়ে নিচ্ছি এই জিনিসটারও। সো আমি এটার নাম দিচ্ছি প্যারাগ্রাফ, দিলাম। সো এরকম একটা স্ট্রাকচার দাঁড়াইলো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দিস ইজ প্যারাগ্রাফ। ওকে, এবার আসেন, এটা একটা হইলো, আইডি টু প্যারাগ্রাফের কি দেন? ও সরি, এই। সো এইবার আমরা যে কাজটা করবো, আমরা ধরেন এখানে বাটন অ্যাড করব, 3টা বাটন ধরেন আমি অ্যাড করব। একটা বাটন কি করবে, ডায়নামিক্যালি একটা এলিমেন্ট ক্রিয়েট করবে, ক্রিয়েট করে সেই এলিমেন্টটাকে এটার নিচে বসায় দিবে, ধরেন ঠিক এইভাবে বসায় দিবে। আর একটা বাটন আমরা ক্রিয়েট করব, সেটা হচ্ছে ধরেন যে একটা ধরেন যে এরকম আমার অনেকগুলো এলিমেন্ট আছে, সেই বাটনে ক্লিক করলে একটা একটা করে রিমুভ হয়ে যাবে। এবং আরেকটা আমরা জিনিস দেখব, সেটা হচ্ছে রিপ্লেস করা যায় কিভাবে, মানে একটার জায়গায় আরেকটা আমি রিপ্লেস করে ফেলবো। তো এই কয়েকটা জিনিস করার জন্য আমি 3টা বাটন তৈরি করে নিচ্ছি। সো একটা বাটনের নাম দিচ্ছি আমি অ্যাড আইটেম, এবং এটার একটা আইডি দিয়ে নিচ্ছি অ্যাড আইটেম। সেমভাবে আরেকটা বাটন ক্রিয়েট করতেছি যেটার নাম দিচ্ছি রিমুভ আইটেম, এবং এটার আইডিটাও দিয়ে নিচ্ছি হচ্ছে রিমুভ
আইটেম। আর একটা হচ্ছে রিপ্লেস করব। সো এটার আমি নামটা দিয়ে দিচ্ছি রিপ্লেস আইটেম, এবং এখান থেকেও এটাকে রিপ্লেস আইটেম করে দিচ্ছি। সো আমার স্ট্রাকচারটা এমন হওয়া উচিত, তাই না? সো ৩টা বাটন। আমরা গতকালকেও এরকম একটা জিনিস দেখছিলাম যে অ্যাড আর রিমুভ করা, হ্যাঁ? সো ওই জিনিসটাই আমরা করব। সো অ্যাড করব, রিমুভ করব, আবার রিপ্লেসও করব। আচ্ছা, সো এই কাজগুলো যেহেতু আমার কন্টেইনারটার মধ্যে হবে, আমরা একটা কন্টেইনার বানায় রাখছি, এবং এই কন্টেইনারের পেটের মধ্যে তো একটা একটা করে অ্যাড হবে, তাই না? এটা নিচে তো অ্যাড হবে, তার মানে আমার কন্টেইনারটাকে ডাইনামিক বানাইতে হবে। সো কন্টেইনারটাকে আমাকে ধরতে হবে। আচ্ছা, এরপরে এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের কোথায় অ্যাড হবে, মানে এটা নিচে হবে নাকি উপরে হবে, সেই জিনিসটা আমাদের লাগবে। সো আমরা প্যারাগ্রাফটাকে অ্যাজ এ রেফারেন্স হিসেবে নিতে পারবো, নিয়ে আমরা হয়তো বলবো যে নেক্সট এলিমেন্ট শিবলিং, এইভাবেও কাজ করতে পারি, তাই না? এইভাবেও কাজ করা যায়। আচ্ছা, আর একটা হচ্ছে এই দুইটাই আমরা আপাতত ধরি আগে। আমরা প্রথমে কন্টেইনারটাকে, অর্থাৎ এই কন্টেইনারটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরবো। সো এর জন্য আমি যেটা করব, কনস্ট কন্টেইনারটাকে ধরবো, যেহেতু সেটার একটা নাম দিলাম, এবং আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে কন্টেইনারটাকে এর মধ্যে বসায় দিলাম। এটা কি কনসোল করে দেখানোর প্রয়োজন আছে? না স্যার। আছে, হ্যাঁ, ঠিক আছে। সো আমরা এবার প্যারাগ্রাফটাকেও নিয়ে নিচ্ছি। কোথাও না বুঝলে, খটকা লাগলে আমাকে বলবেন। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, প্যারাগ্রাফটাকে আমরা নিয়ে নিলাম। এখন এটার উপর আমরা পারফর্ম করতে পারবো। কি পারফর্ম করবো? আমি চাচ্ছি যে ধরেন যে এই যে বাটন, এই বাটনগুলোও তো আমার প্রয়োজন, তাই না? এই বাটনগুলোর উপরেও তো হচ্ছে আমার কাজ করা লাগবে। তাহলে কি আমাদের বাটনগুলোকেও নিয়ে নিতে হবে না? তো বাটনগুলো জি নিয়ে স্যার। নেই। তো ৩ ধরনের বাটন আমরা নিয়ে নেই। সো আমরা একটা বাটন নিচ্ছি, ধরেন যে অ্যাড করবে, অ্যাড বাটন, যেটা হচ্ছে অ্যাড করবে, সেটাকে আমরা নিব। তো এর জন্য আমি এটার ক্লাসটাকে ধরবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং তার অ্যাড বাটন, মানে এটাতে ক্লিক করলে যে কাজ করবে সেটার জন্য আমরা এটাকেও নিয়ে নিলাম। সেম ভাবে আমাদের বাকি যে বাটনগুলো আছে সেগুলোকেও নিতে হবে। আমাদের বাকি কি কোন কোন বাটন আছে? একটা হচ্ছে রিমুভ, আর একটা হচ্ছে রিপ্লেস। তো আমরা হচ্ছে কনস্ট রিমুভ বাটন, এবং আমরা এটা রিমুভ বাটন থেকে এটা নিয়ে নেব। দেন কনস্ট রিপ্লেস। আচ্ছা, আমার এখানে সাজেশন দিচ্ছে, আমি হয়তো বা আইডিগুলোকে ভুল যাতে না লিখি একটু খেয়াল রাখেন। রিপ্লেস বাটন ডকুমেন্ট। স্যার আইডি গুলো ভুল দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সেটাই আমি। সো রিমুভ আইটেম, হ্যাঁ, সো এটা রিমুভ বাটন লিখে ফেলতেছি। তো এটা হচ্ছে আইডি হচ্ছে অ্যাড আইটেম, রিমুভ আইটেম, রিপ্লেস। স্যার সাজেশনের জন্য কোন মানে অ্যাপ নামাইছেন? এটা আপনাদের এখনই দেওয়া যাবে না, যখন আপনারা আরেকটু বড় হবেন তখন দিব, হ্যাঁ? এখন সাজেশন দিয়ে দিলে তখন আমি তো হচ্ছে ক্লাসে যেহেতু টাইম লিমিটেশন থাকে, এই জন্য সাজেশনটা ইউজ করি আর কি। এবং আপনারা আপনারা এটা এখন ইউজ করলে যেটা হবে, এটার সাথে ইউজ টু হয়ে গেলে পরে আর বুঝবেন না, আগেই সাজেশনটা পেয়ে গেলে মানে মাথাটা খাটাইতে পারবেন না আর কি। তখন দেখেই মনে হবে আচ্ছা এটাই হবে, হ্যাঁ। সো এখনই ওইটা আমরা ইউজ করব না, বা আমিও দেখাবো না এটা। এটা আমরা একদম কোর্সের শেষে আপনি আমাকে মনে করে দিয়েন, আমি বলে দিব আমি কি কি ইউজ করি। তো তখন আপনি কাজের জন্য পরে ওই জিনিসটা দেখবেন আর কি, হ্যাঁ। আচ্ছা, আপনি কি আচ্ছা স্যার। আপনাদের আপনি কি ভার্সিটিতে পড়েন? স্যার শেষ। আচ্ছা, আপনার কি স্টুডেন্ট মেইল আছে? স্যার আছে। আচ্ছা, স্টুডেন্ট মেইল যদি থাকে তাহলে আপনারা ওইটা ইউজ করতে পারবেন আর কি। আই থিঙ্ক ওইটা হচ্ছে ১ বছরের জন্য ফ্রিতে আর কি, প্রিমিয়াম, বাট ওইটা ১ বছরের জন্য ফ্রিতে ইউজ করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, আমি ওটা পরে দেখায় দিব একদিন, ঠিক আছে। সো এই হচ্ছে আপনার মোটামুটি যেই আহ, আমার যে এলিমেন্টগুলোকে ধরার সেই জিনিসগুলো আমি ধরে ফেলছি আর কি। এবার আমার কাজ হবে এক একটা বাটনকে কাজ করানো, মানে আমি যখন এই এই বাটনে ক্লিক করব, এখন আমার কাজ কি দেখেন, স্টেপ বাই স্টেপ চিন্তা করবেন। যে প্রথমে আমি জিনিসগুলোকে নিয়ে ফেলছি, এরপর আমার কাজ হচ্ছে এখন জিনিসগুলোকে ইন্টিগ্রেট করা, মানে আমার যখন এখানে অ্যাড অ্যাড আইটেমে ক্লিক করবে, এখানে আমি একটা আইটেম অ্যাড করব। রিমুভে ক্লিক করলে আইটেম রিমুভ করব, রিপ্লেসে ক্লিক করলে নতুন একটা জায়গায় আমি হয়তো রিপ্লেস করে দেবো। সো এর জন্য অ্যাট ফার্স্ট আমি যে কাজটা করব সেটা হচ্ছে এইখানটাতে এসে আমার প্রথমে অ্যাড করার প্রয়োজন, তাহলে আমি অ্যাড বাটন
ডট এটার মধ্যে হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার, এবং এটাতে কি করবে ইউজার হচ্ছে ক্লিক করবে। আচ্ছা, ক্লিক করলে আমরা একটা ফাংশন ট্রিগার করব। সো আমি এখানে ফাংশন দিয়ে নিচ্ছি, এই 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 ফাংশনটা ট্রিগার হবে। আপনি চাইলে এই জিনিসটা আলাদাভাবেও করতে পারেন, মানে আমরা যে এইভাবে ফাংশন লিখি না, সো এটা আমি দেখাইছি কিনা আমার মনে নাই, যে আলাদা করে ফাংশন লিখে সেটাকে দেওয়া যায়, এটা আমি দেখাইছি। ধরেন যে আমি না স্যার দেখেন। এই যে ধরেন আমি একটা এটার জন্য ফাংশন আমি কোথাও একটা বানায় রাখতেছি, হ্যাঁ দেখানো হয়েছে। ধরেন এখানে আমরা একটা ফাংশন বানায় রাখতেছি, ফাংশনটাকে আমরা এখানে বানায় রাখতেছি এবং আমরা এটার নাম দিচ্ছি অ্যাড এলিমেন্ট, এইভাবে দিলাম এই এই ওকে। তো এইটার মধ্যে ধরেন আমি এখানে লিখলাম যে console.log হ্যালো। দেখেন আমি চাচ্ছি যখন এই বাটনে কেউ ক্লিক করবে তখন এই ফাংশনটা ট্রিগার হবে। কিছুই না, জাস্ট আপনি ফাংশনটাকে আলাদা করে এই জায়গায় বানাইছেন। ধরেন আপনি যে কাজটা এইখানে করতেন, এই যে সেটাকে আপনি বাহিরে বের করে আরেকটা জায়গায় করছেন, করে আপনি এখন জাস্ট এই ফাংশনটার নাম এখানে লিখে দেন, এটার নাম কি অ্যাড এলিমেন্ট। সো আমরা যদি এইবার যাই, গিয়ে যখন অ্যাড আইটেমে ক্লিক করব, সো দেখেন এই যে হ্যালো লেখাটা চলে আসছে, বুঝছেন? ওইভাবেও করা যায়, আবার আপনি এই জায়গায় এক লাইনের মধ্যেই পুরা জিনিসটাকে এইভাবে করতে পারেন, একই কথা। মানে এই ফাংশনটাকে উঠাই আমরা আলাদা করছি আর, বুঝছেন জিনিসটা? জি স্যার। আচ্ছা, জি স্যার। সো এবার আমি এই ফাংশনটার মধ্যে ওই কাজটা করব। দেখেন এখানে অ্যানোনিমাস, যেহেতু এখানে নামটা প্রয়োজন হয় না কেন, কেননা এটা তো বোঝাই যাচ্ছে যে এটার মধ্যে ক্লিক করলে এইখানে যে ফাংশন দেওয়া আছে সেটাই ট্রিগার হবে। সেই জন্য আপনাকে এইখানে নামটা না দিলেও চলে, এটাকে অ্যানোনিমাস ফাংশন হিসাবে লিখি আমরা, যে এক্সট্রা একটা নাম না দিয়ে। আমরা তো জানি যে অ্যাড বাটনে আমি ডিরেক্টলি বলেই দিচ্ছি যে অ্যাড বাটনে অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করে ক্লিক করলে এই ফাংশনটা ট্রিগার হবে। তো সেই ক্ষেত্রে আমার ফাংশনের নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাট অন্য কেসে কেন আমার ফাংশন দেওয়ার নামটা দেওয়ার প্রয়োজন আছে? ধরেন এইখানে ধরেন আপনার এরকম মাল্টিপল ফাংশন বানানো আছে, আসলে এটাতে ক্লিক করলে কোন ফাংশনটা ট্রিগার হবে সেটাও বুঝবে কিভাবে? সেই জন্য আপনি যদি এইভাবে আলাদা করে অনেকগুলো ফাংশন ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রে যেই ফাংশনটা দিয়ে আপনি কাজ করবেন সেই ফাংশনটার নাম আপনি এখানে দিয়ে দিবেন। যেহেতু আমরা এক লাইনে করতেছি, তো আমরা জানি যে এইখানে আসলে ওই ফাংশনটাই কাজ করবে। সো আমার এইখানে আর এইভাবে নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট ডিরেক্টলি এইভাবে ফাংশন লিখেন। ফাংশন এটাকে আমরা বলি অ্যানোনিমাস ফাংশন, মানে এটা কোনো নাম নাই আর কি। হ্যাঁ, আমরা কমা দিতে ভুলে গেছি, এইখানটাতে কমা দেই, এই এই ওকে। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ক্লিক করলে নতুন একটা আইটেম আমরা অ্যাড করব। হ্যাঁ, সো নতুন একটা আইটেমকে অ্যাড করার জন্য আমরা দেখেন এইখানে আমরা কি করেছি, এখানে একটা পি ট্যাগ বানাইছি, তাই না? পি ট্যাগের মধ্যে আইডি দেওয়া আছে, দিস ইজ প্যারাগ্রাফ দেওয়া আছে। সো আমরা এরকমই একটা এলিমেন্টটাকে ক্রিয়েট করব। এলিমেন্ট ক্রিয়েট করার জন্য আমি দেখাইছিলাম যে জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো এলিমেন্টকে ক্রিয়েট করা যায় কিভাবে, গত ক্লাসেই দেখাইছি। জি ভাই দেখানো হয়েছিল। বলেন। create an হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, const paragraph equals to then container dot create element তারপর হচ্ছে প্যারাগ্রাফের নাম। গুড। হ্যাঁ, ঠিক আছে। সো ক্রিয়েট এলিমেন্ট, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন আমরা প্রথমে একটা এলিমেন্ট ক্রিয়েট করব। সো যে এলিমেন্টটা ক্রিয়েট করব সেই এলিমেন্টের আগে আমি নাম দিচ্ছি এখানে, কারণ আমি এখানে বলে দিলাম কনস্ট নিউ একটা এলিমেন্ট আমরা ক্রিয়েট করব, বা আপনি যে কোনো নাম দিতে পারেন, এটা তো ভেরিয়েবলের নাম, রাইট? এটা আপনি যা ইচ্ছে তাই দিতে পারেন এলিমেন্ট। এখন আমরা একটা নতুন যদি একটা এলিমেন্ট ক্রিয়েট করতে যাই, তাহলে আমরা লিখবো ডকুমেন্ট, তাই না? ডকুমেন্ট। আপনি কন্টেইনার কখন লিখবেন? স্যার যদি প্যারেন্টের মধ্যে যদি কোনো কিছুকে কল হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ। সো আমরা এখানে নতুন একটা বানাচ্ছি, ঠিক আছে? সো আমরা এই জন্য লিখতেছি ডকুমেন্ট ক্রিয়েট এলিমেন্ট। এখন আমি কি এলিমেন্ট বানাবো? পি নামে একটা এলিমেন্ট বানাবো। সো এখন আপনি দেখবেন, আমি একটু কনসোল লক করে দেখাই, নিউ এলিমেন্টটা যদি আমি দেখেন, এখন যখন আমি অ্যাড আইটেমে ক্লিক করব তখন দেখবেন একটা প্যারাগ্রাফ এখানে বানায় ফেলবো। এই যে পি বানাইছে, দেখছেন একটা প্যারাগ্রাফ ট্যাগ বানাইছে, মানে প্যারাগ্রাফ এলিমেন্ট বানাইছে। বাট এটার মধ্যে কিন্তু কোনো ডেটা নাই বা টেক্সট নাই। সেটাও আমরা জানি যে এটার মধ্যে কোনো টেক্সট দিতে হলে কি করতে হয়, জাস্ট ইয়াটার নাম বলেন যে
কি দিলে এটার মধ্যে টেক্সট অ্যাড হবে? টেক্সট কন্টেন্ট। টেক্সট রাইট কন্টেন্ট। রাইট। সো আমরা এবার যে কাজটা করব যে এইখানে এটার মধ্যে টেক্সট অ্যাড করব। তাহলে আমি বলবো যে আমার যে নিউ এলিমেন্টটা ক্রিয়েট হয়েছে সেটার মধ্যে টেক্সট কন্টেন্ট হিসেবে অ্যাড করে দাও ইকুয়াল টু, আমি বলে দিচ্ছি, এখন আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন যে আই অ্যাম এ নিউ এলিমেন্ট। বুঝছেন যে আমার যে এটা তৈরি হয়েছে সেটার মধ্যে তুমি এটা অ্যাড করে দাও। এবার যদি আপনি ক্লিক করেন দেখবেন ও হচ্ছে একটা ওর ভিতরে লেখা সহ চলে আসবে। আমরা আচ্ছা কনসোল লক করি নাই আমরা। সো কনসোল ডট লক নিউ এলিমেন্টকে যদি আপনারা এবার দেখতে চান, সো যখন আমি এখানে ক্লিক করছি দেখেন এবার কি টেক্সট সহ আসছে না? আসছে। জি স্যার। এবার দেখেন আমি চাচ্ছি এই যে নতুন এলিমেন্টটা ক্রিয়েট হইলো, নতুন এলিমেন্টের নাম কি, সেটার ভ্যারিয়েবলের নাম কি বলুন তো? নতুন যে এলিমেন্টটা ক্রিয়েট হয়েছে নিউ এলিমেন্ট। নিউ এলিমেন্ট। আচ্ছা এবার আমি চাচ্ছি এই নিউ এলিমেন্টটা আমার এই কন্টেইনার ডিভের মধ্যে অ্যাড হবে, এইটার পেটের মধ্যে অ্যাড হবে। তাহলে এটা যদি প্যারেন্ট হয়, যে এলিমেন্টটাকে আমি অ্যাড করতে যাচ্ছি এটার পেটের মধ্যে, সেটা কি হবে? চাইল্ড। চাইল্ড হবে। আচ্ছা জাভাস্ক্রিপ্টে একটা মেথড আছে যেটার নাম হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড, মানে চাইল্ড অ্যাড করো। সো আমরা জানি কন্টেইনারটাকে আমরা নিয়ে রাখছি। সো আমি এখন এইভাবে বলতে পারি এই যে কন্টেইনার তোমার মধ্যে অ্যাপেন্ড চাইল্ড অ্যাড করো। কাকে অ্যাড করো? অ্যাপেন্ড চাইল্ড একটা মেথড, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিলেন, দিয়ে এটার পেটের মধ্যে বলে দেন যে এই যে কন্টেইনার তোমার মধ্যে অ্যাপেন্ড চাইল্ড হিসেবে অ্যাড করো কাকে? এই নতুন যে এলিমেন্ট আমি একটু আগে ক্রিয়েট করলাম তাকে। এবার দেখেন কি হয় যখন আমি অ্যাড আইটেমে ক্লিক করতেছি, এই যে এই যে এই যে যতবারই ক্লিক করবেন নতুন একটা করে এলিমেন্ট এখানে অ্যাড করতেছে নিচে নিচে। ওকে ওকে জি স্যার। ওকে। আচ্ছা সো এইবার আমরা তৈরি করব কি রিমুভ আইটেম। যে রিমুভ আইটেম এইখানে যদি ক্লিক করা হয় তাহলে আইটেমটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা সো রিমুভ করার জন্য আমরা ওই রিমুভ বাটনটাকে ট্রিগার করাবো। সেই জন্য আমরা এখানে রিমুভ বাটনটাকে নিয়ে আসবো, বলবো ভাই তোমার মধ্যে নতুন একটা ইভেন্ট লিসেনার অ্যাড করে দিচ্ছি, তোমাকেও ক্লিক করলে তোমার মধ্যে এখন যা কিছু লেখা হবে তুমি সেই কাজটা করবে, সেই জন্য তোমাকে একটা ফাংশন আমি এখানে দিয়ে দিই। তার মানে রিমুভ বাটনের ফাংশন হচ্ছে এইটা। এখন আমি চাচ্ছি রিমুভে ক্লিক করলে লাস্টের যে আইটেমটা আছে, লাস্টের যে আইটেমটা থাকবে সেটাকে একটা একটা করে ডিলিট করবে। সো এর জন্য আমাকে আগে চেক করে নিতে হবে, ধরেন যে লাস্টে যদি কোনো এলিমেন্ট না থাকে তাহলে কি হবে, সেই জন্য আমাকে আগে চেক করে নিতে হবে যে আমার এই কন্টেইনারের মধ্যে, আমি দেখেন আমি কিভাবে এক্সাম্পলটা দিচ্ছি আপনাদের, কিছুক্ষণ আগে কিন্তু আমি লাস্ট এলিমেন্ট চাইল্ড এগুলোই দেখাইছি তাই না? তো আমি সেইভাবেই যাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, রিলেট করতে পারেন। সো আমি চাচ্ছি যে আমার যে কন্টেইনারটা আছে সেই কন্টেইনারের লাস্ট এলিমেন্ট চাইল্ড আছে কিনা আগে তুমি চেক করো। যদি না থাকে তাহলে তো আসলে ডিলিট করে লাভ নাই, তখন এখানে এরর আসবে, গত ক্লাসেও বলছিলাম। সো আমি এর জন্য এখানে একটা কন্ডিশন দিব রিমুভ করার আগে, যে ইফ যদি আমার কন্টেইনার ডট লাস্ট এলিমেন্ট চাইল্ড এটা যদি থাকে, এইভাবে দেওয়া মানে হচ্ছে আমার এটার থেকে ট্রু আসবে। যদি ট্রু হয় তাহলে তুমি কি করবা? তাহলে তুমি রিমুভ করবা, আদারওয়াইজ তুমি রিমুভ করবা না, কনসোলে বলে দিবা যে কোনো এলিমেন্ট নাই। সো আমরা একটা কাজ করি, প্রথমে আমরা ইফেক্টটা লিখি যে যদি থাকে তাহলে আমরা কি করব, আমার যে কন্টেইনার আছে সেই কন্টেইনারের মধ্যে রিমুভ চাইল্ড নামে একটা মেথড আছে, দেন আমি রিমুভ চাইল্ড এই মেথডটাকে লিখলাম, লিখে আমি কাকে ডিলিট করব? এই যে কন্টেইনারটা আছে সেই কন্টেইনারের লাস্ট চাইল্ড যেটা আছে সেটা। সো আমি লিখবো কন্টেইনার ডট লাস্ট এলিমেন্ট চাইল্ড এইটা। যদি সেটা না থাকে, যদি এলিমেন্টটা না থাকে, ইলসে আমি হয়তো বা একটা অ্যালার্ট দিব যে নো মোর এলিমেন্টস টু রিমুভ, এটা দিয়ে দিলাম। সো এবার দেখেন আপনি, আমি এটা যদি রিমুভ করে দেই আগে, এখন তো আইটেম আছে, আমি যদি এটাকে ক্লিক করি ডিলিট, এরপরে যদি আবার কেউ ক্লিক করে তখন এই যে নো মোর এলিমেন্টস টু রিমুভ, যদি অ্যাড করে অ্যাড হচ্ছে, রিমুভ করা যাচ্ছে করা যাচ্ছে করা যাচ্ছে করা যাচ্ছে, যখনই কোনো এলিমেন্ট থাকবে না সেই অবস্থায় যদি আপনি এখানে রিমুভে ক্লিক করেন
তাহলে দেখবেন এখানে একটা অ্যালার্ট তাকে দিয়ে দিচ্ছে। এই অ্যালার্ট আমরা এখন এইভাবে দিচ্ছি, ফিউচারে আমরা কোনো একটা প্লাগইন ইউজ করব, কোনো একটা হয়তো বা লাইব্রেরি ইউজ করব, যেটা দিয়ে সুন্দর করে আপনারা যেরকম বিভিন্ন ওয়েবসাইটে দেখেন যে এটা কেনা হয়ে গেছে বা এরকম একটা সুন্দর একটা মেসেজ চলে আসে, ওইরকম আমরা মেসেজ আমরা ফিউচারে দেখবো আর কি। সো আমরা আপাতত ওই অ্যালার্ট জাভাস্ক্রিপ্ট যে অ্যালার্ট আছে সেটা দিয়ে আমরা এই কাজটা চালিয়ে নিচ্ছি। So, এই ওকে, আচ্ছা। সো আমরা একটা কাজ করি, আচ্ছা আমরা যেহেতু ওইটা ইয়া করতেছি, তো আমরা একটু ওই জিনিসটাও দেখে ফেলি যে আসলে কিভাবে সুন্দর সুন্দর অ্যালার্ট দেওয়া যায়। সো অ্যালার্ট দেওয়ার জন্য জেএস অ্যালার্ট লিখে যদি আপনি সার্চ করেন, জেএস অ্যালার্ট না, এটা হচ্ছে একটা লাইব্রেরি আছে যেটা হচ্ছে আপনার সুইট অ্যালার্ট, সুইট অ্যালার্ট জেএস, হ্যাঁ এইটা। সো এটার মধ্যে যাবেন, এটাকে একটু ইন্টিগ্রেট করতে হয়। সো এটার মধ্যে যাব, গিয়ে দেখেন এই যে এইরকম অ্যালার্ট পাবেন, এই যে আচ্ছা এটা হচ্ছে নর্মাল অ্যালার্ট, ওরা বলতেছে এটা হচ্ছে নর্মাল অ্যালার্ট, বাট আপনি যদি আমাদেরটা ইউজ করেন, এটা যদি ইউজ করেন তাহলে আপনি আসলে এইরকম একটা অ্যালার্ট পাবেন। এই যে দেখেন খুব সুন্দর একটা অ্যালার্ট, এই যে এখানে অনেকগুলো দেয়া আছে, এখানে দেয়া আছে, হ্যাঁ ইন্টারনেট না থাকলে, তারপর এই যে যখন এই যে আমরা যদি এলিমেন্ট না থাকে তখন আমরা হয়তো এইভাবে বলবো। তো এটাকে আমরা আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, সো আরো কিছু আছে সেম জিনিস। সো এটাও মনে হয় সুইট অ্যালার্ট, আর একটা এটা হচ্ছে সোয়াল, হ্যাঁ এটাকে বলা হয় সোয়াল, এই যে এটা, এটাও সুন্দর, আপনি যে কোনো একটাকে ইউজ করতে পারেন, এই যে গুড জব, হ্যাঁ এই। সো দেখেন এটাকে আমরা একটু ইউজ করি, আপনি এটা এটা একই। সো আমরা এটাকে যদি ইউজ করতে চাই, ওরা বলতেছে যে ইউ ক্যান অলসো ফাইন্ড সুইট অ্যালার্ট, সেটা হচ্ছে আপনাকে একটা সিডিএন লিঙ্ক ওরা দিয়ে দিচ্ছে, এটা আপনার স্ক্রিপ্টে অ্যাড করতে হবে। সো আমি এটাকে কপি করতেছি, কপি করে আমাদের যে স্ক্রিপ্ট ফাইলটা আছে, এটা তো আমাদের জাভা স্ক্রিপ্টের স্ক্রিপ্ট, এবং ওদের স্ক্রিপ্টটাকে আমরা এর নিচে অ্যাড করে দিলাম। হুম, আচ্ছা অ্যাড করে দিলাম। এরপরে আমরা কি করব, গেটিং স্টার্টেড। কি করতে হবে, কিছুই না, আপনাকে শুধু লিখতে হবে সোয়াল, এরপরে আপনি যে মেসেজটা দিতে চান সেটা। সো আপনি এইভাবে দেখতে পারবেন, এইভাবে জিনিসটা আসবে। তো আমি যদি এই সোয়ালটাকে এখান থেকে কপি করে নিয়ে যাই, আপাতত সিম্পল একটা টেক্সট দিয়ে দেখি, এই so আমরা যেখানে অ্যালার্ট দিচ্ছিলাম ইলসে, এই জায়গায় এসে আমরা এটাকে এই সোয়ালটাকে এইভাবে লিখে দিলাম। লিখে দিয়ে আমি যদি ওকে, এইখানে একটা যেটা ব্যাপার ঘটছে, সোয়াল, ওকে এইখানে সে সোয়াল ওয়ার্ডটাকে চিনবে না, কেননা এটাকে ইম্পোর্ট করতে হবে, আদারওয়াইজ আই থিঙ্ক এটাকে চেনার কথা না। তারপরে আমরা একটু দেখি, হ্যাঁ। সো এটা লেখা আসার কথা। সো আমরা এইখান থেকে এইখানে যদি যাই, সো রিমুভ আইটেম, দেন রিমুভ আইটেম না আসছে, হ্যাঁ এই যে আসছে, ঠিক আছে। সো দেখেন চলে আসছে। সো আপনি জাস্ট লিখবেন সোয়াল, দেন এটার মধ্যে আপনি হয়তো বা ওই টেক্সটটাকেই লিখে দিলেন যে নো আইটেম, যে নো মোর এলিমেন্টস, নো মোর এলিমেন্টস টু রিমুভ, এটা দিয়ে দিলেন। সো এখন যখন আপনি এটা করবেন, যখন আবার একটা ক্লিক করবেন, তখন আপনাকে এটা বলে দিচ্ছে নো মোর এলিমেন্টস টু রিমুভ। এখন ওদের মতো করে যদি ডিজাইন করে দিতে চান, তাহলে ওদের অনেকগুলো প্রিভিউ দেওয়া আছে আপনাকে কিভাবে লিখতে হবে, যেমন ধরেন এটা একটা দেওয়া আছে, তারপরে হয়তো বা আপনি এদিকে আরও দেখতে পারবেন, এখানে আছে, হ্যাঁ এরকম অনেকগুলো দেওয়া আছে। সো আমরা একটা খুঁজতেছি যে সোয়াল, আচ্ছা। সো আপনাকে যেটা লিখতে হবে, যে আপনি যদি সাকসেস মেসেজ দেখাইতে চান, তাহলে আপনি সামনের দিকে মেসেজগুলো লিখবেন, দেন কমা দিয়ে লাস্টের দিকে সাকসেস লিখতে হবে। সেমভাবে আপনি যদি ওয়ার্নিং দেখাতে চান সামনে, এই কোলনের মধ্যে ওয়ার্নিং, তারপরে এরর, তারপরে এইভাবে ইনফো, এরকম আপনি জিনিসগুলো দিতে পারেন। সো আমরা এখানে নো মোর এটা যদি দেই, দিয়ে আমরা হয়তো বা শেষের দিকে একটা এরর দেব। সো এইভাবে আমরা এরর দিলাম। সো এবার দেখি তো কি হয়। সো এখন যখন আমি রিমুভ করতেছি, এবার যখন এটাতে ক্লিক করতেছি, এই যে দেখেন নো মোর এলিমেন্টস টু রিমুভ, এখানে এরর চলে আসছে। আচ্ছা এরর চলে আসছে, সো আমাদের জিনিসটাকে এইভাবে করতে হবে, সেটা হচ্ছে গুড জব, আচ্ছা এটা হচ্ছে গুড জব ইউ ক্লিক বাটন। আচ্ছা এটা দেখি তো সাকসেসটা কিভাবে আসে, সাকসেস। সো এইটাতে যাই, রিমুভে ক্লিক করলে, রিমুভে ক্লিক, এই যে আসছে, হ্যাঁ। আচ্ছা আপনাকে মূলত গুড জব না, আচ্ছা একটু দেখি এখানে কি কি দেখায়। রিমুভে ক্লিক করলে গুড জব ইউ ক্লিকটা বাটন, হ্যাঁ। তো সাকসেসটা তো আসতেছে, তাহলে এররটা কেন আসতেছে না, এররটা তো আসার কথা ছিল। এররটা হচ্ছে আমাদের লিখতে হবে এরর, কন্ট্রোল সি, আর এটা কপি হয় না কেন,
আচ্ছা এরর লিখি। সো আমরা এখানে এরর লিখি, এরর। সো এবার যদি যাই রিমুভ, রিমুভ এই যে আসছে, এবার আসছে, হ্যাঁ। সো এইভাবে লিখতে হবে। সো গুড জব, বা আপনি এখানে লিখতে পারেন যে নো এলিমেন্টস আছে। আপনাকে তিনটা তখন জিনিস দিতে হবে, যে এইখানে একটা দিতে হবে যে নো এলিমেন্টস অ্যাভেলেবল। সো আমরা এখানে বলবো যে হচ্ছে সরি, সরি, হ্যাঁ। সো এবার দেখেন রিমুভ করতে যাবেন, যখন এটা আবার ক্লিক করতেছেন তখন এখানে দেখাচ্ছে সরি, নো এলিমেন্টস অ্যাভেলেবল। ঠিক আছে। সো এইভাবে আমরা এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে থাকি, বিভিন্ন টোস্ট মেসেজ দেয়া, হ্যাঁ। সো আমরা এটাও দেখে ফেললাম আর কি। ওকে। সো খুবই সুন্দর একটা জিনিস, মজার একটা জিনিস, জাভাস্ক্রিপ্ট এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে ভালো লাগে আর কি। আচ্ছা এবার আসেন রিপ্লেস করব আমরা। সো রিপ্লেস করার জন্য আমরা যে কাজটা করব, রিপ্লেস বাটন যেটা আছে সেটাকে আগে ধরবো। সো আমি এখানে আসবো যে রিপ্লেস বাটন ডট, সেটার মধ্যে আমরা অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করব, বলবো রিপ্লেস বাটন তোমার মধ্যে একটা ক্লিক লিসেনার অ্যাড করতে যাচ্ছি, এবং স্যার রিমুভ বাটন লিখছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সরি, রিপ্লেসের জন্য রিমুভ লিখতে। রিপ্লেস, রিপ্লেস তোমাকে একটা ফাংশন দিয়ে দিব, এবং তুমি তখন এই ফাংশনটাকে ট্রিগার করবে। আচ্ছা কি করবে? আচ্ছা প্রথমে আমরা রিপ্লেস যখন করব, আমরা নতুন একটা আইটেম, এটাও তো অনকাইন্ড অফ ক্রিয়েট করা, বাট একটা স্পেসিফিক জায়গায় এটাকে আমরা অ্যাড করব, তাই না? তো এটাকে যদি অ্যাড করতে যাই, তাহলে আমরা যে কাজটা করব, প্রথমে একটা এলিমেন্টটাকে ক্রিয়েট করি। আমরা জানি এলিমেন্টকে কিভাবে ক্রিয়েট করতে হয়। সো আমি এখানে আবার একটা এলিমেন্ট ক্রিয়েট করতেছি, নিউ এলিমেন্ট, এবং আমরা পি নামে একটা এলিমেন্ট ক্রিয়েট করতেছি, এবং এটার মধ্যে আমরা কিছু টেক্সট দিব। সো এর জন্য আমি লিখতেছি আই এম এ নিউ এলিমেন্ট ফর রিপ্লেস, যাতে বোঝা যায় ফর রিপ্লেসমেন্ট। আচ্ছা এই, এখন আমরা রিপ্লেস এলিমেন্টকে অ্যাড করব। কোথায় অ্যাড করব? কন্টেইনারের মধ্যে। তার মানে আমাকে কন্টেইনারটাকে ধরতে হবে। তাহলে আমরা এখানে ধরলাম কন্টেইনার ডট, এটার মধ্যে রিপ্লেস চাইল্ড নামে একটা মেথড আছে। এইটার মধ্যে আপনাকে দুইটা জিনিস করতে হবে। প্রথমত আপনি কোন এলিমেন্টটাকে রিপ্লেস করতে চাচ্ছেন সেটার নাম দিতে হবে, এবং এরপরে কি দিয়ে রিপ্লেস করতে চাচ্ছেন সেটা দিতে হবে। ঠিক আছে। সো আমরা দেখেন উপরের দিকে ধরেন একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা এক কাজ করি, এটা আসলে বেসিক্যালি ব্যবহার করা হয় ইয়ার জন্য, মানে আমরা হচ্ছে পি দিয়ে আসলে রিপ্লেস করার কোনো মানে নাই। আমরা ধরেন এটাকে ডিভ বানাই, ডিভ, তাহলে কি একটা ডিভ ক্রিয়েট হবে, তাই না? সেই ডিভটাকে আমরা সেই পিটাকে আমরা ডিভ দিয়ে রিপ্লেস করব। সো এর জন্য আমি যেটা করব, যে নিউজ এলিমেন্ট আছে সেটা আমরা অ্যাড করব, অর্থাৎ এইটা, এবং সেটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করতেছি? এই যে প্যারাগ্রাফ দিয়ে। এবার যদি আপনারা এখানে আসেন, আপনি যখন এই রিপ্লেস আইটেমে ক্লিক করবেন, আমরা একটু অ্যাড আইটেমে ক্লিক করি এইটা, এবং এর পাশাপাশি আমরা এই এলিমেন্টসগুলোকে একটু দেখতে থাকি বডিতে এইটা। সো এই হচ্ছে কন্টেইনার, এই অ্যাড আইটেমের মধ্যে এই যে এটার মধ্যে আছে পি। এবার যদি আমরা রিপ্লেস আইটেম করি, তাহলে দেখেন এই যে পিটা কি হয়ে গেল? ডিভ হয়ে গেল। খেয়াল করছেন এই জায়গায়? দেখেন এটা একটা পি ট্যাগ না? আমি চাচ্ছি যে পি ট্যাগটা আছে সেটাকে আমি রিপ্লেস করে ডিভ বানাবো। মানে এটার মানে হচ্ছে যাকে আপনি রিপ্লেস করবেন, অর্থাৎ প্যারাগ্রাফকে রিপ্লেস করবেন, কি দিয়ে রিপ্লেস করবেন? নতুন এলিমেন্ট যেটা বানাইলেন সেটা দিয়ে, এই যে ডিভ। বুঝছেন? সো এবার আপনি এইচটিএমএল এর দিকে খেয়াল করেন, এই জায়গায় এই ডিভের মধ্যে এটা কি লেখা? পি না? আপনি তো এইভাবেই বানাইছেন। সো এবার যদি আপনি রিপ্লেস আইটেমে ক্লিক করেন যদি, তাহলে দেখবেন পিটা, এই যে পি যেটা আছে সেটা কিন্তু আপনার ডিভ হয়ে যাবে। এই দেখেন এই পি এর দিকে তাকায় থাকেন, রিপ্লেসে যখন ক্লিক করতেছে এটা ডিভ হয়ে গেল। খেয়াল করছেন? তার মানে কোনো জি স্যার। এইচটিএমএল এলিমেন্টকে যদি আমরা রিপ্লেস করতে যাই অন্য একটা এইচটিএমএল এলিমেন্ট দিয়ে, তাহলে আমরা এই কাজটা করতে পারি। বুঝছেন? একটা এইচটিএমএল কে আর একটা এইচটিএমএল দিয়ে রিপ্লেস করা হচ্ছে এইটা। বুঝাইতে পারছি জিনিসটা? জি স্যার। জি স্যার। ওকে। সো আমরা বেশ কয়েকটা জিনিস এখানেও শিখলাম।
আচ্ছা, সো এটা হয়ে গেল। সো আমরা এবার হচ্ছে কিছু ফর্ম নিয়ে কাজ করব। আমরা তো এতক্ষণ পর্যন্ত অনেক ডেটা নিয়ে অনেক কিছু নিয়েই কাজ করলাম। লেটস সে আমরা হচ্ছে আচ্ছা একটা কথা বলেন তো, ধরেন যে আমি যদি একটা এইচন এইভাবে লিখি, আমি যদি চাই এই এইচনের ভ্যালুটাকে দেখাইতে, মানে এই মডিফাই ডম এক্সাম্পল এই টেক্সটটাকে নিতে চাই, তাহলে আমার কি করতে হবে? যে একদম ভালোভাবে স্যার বলতে ইনার পারবেন বলেন। টেক্সট। হ্যাঁ, ইনার টেক্সট। আর কিছু? ট্যাগ নেম টেক্সট নিয়ে কন্টেন্ট। তারপরে ইনার ট্যাগ। টেক্সট কন্টেন্ট। হ্যাঁ, ইনার টেক্সট অথবা টেক্সট কন্টেন্ট এইভাবে নেওয়া যায়, তাই না? জি স্যার। আচ্ছা, এটা একটু মনে রাখেন। হ্যাঁ, যে আমরা জানি এইচটিএমএল এর মানে এইচটিএমএল ট্যাগের মধ্যে যে ভ্যালুগুলো থাকে, অর্থাৎ এই যে টেক্সট টাইপের ভ্যালুগুলো যেগুলো থাকে, এগুলোকে নিতে হয় টেক্সট কন্টেন্ট দিয়ে বা ইনার টেক্সট দিয়ে, তাই না? আচ্ছা, যদি জি ব্যাপারটা স্যার। এরকম থাকতো পি তারপরে হ্যালো, এবং আমি যদি চাইতাম এই এই পি সহই ডেটাটাকে তুলতে, স্যার সেক্ষেত্রে স্যার ইনার এইচটিএমএল। ইনার এইচটিএমএল, গুড। হ্যাঁ, আচ্ছা, তার মানে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন। ইনার এইচটিএমএল যেহেতু আমার এইচটিএমএল সহই দরকার, তাহলে আমরা ইনার এইচটিএমএল নিতে পারি। এই দুটা জিনিস একটু মাথায় রাখবেন। এবার আসেন, বলেন তো ইনপুট এটা কি? এটাও কিন্তু একটা ট্যাগ, তাই না? জি স্যার। ওকে, সো এবার আমরা এটা নিয়ে কাজ করবো। অর্থাৎ এইবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ফর্ম ভ্যালিডেশন, মানে ফর্মের ভিতরে কিভাবে কাজ করতে হয়। মানে বিভিন্ন ডেটা যে আপনি নিবেন, এই যে ফেসবুক যে আমাদের কাছ থেকে ডেটাগুলো নিয়ে রেজিস্টার করতেছে, কিভাবে করে আসলে, কিভাবে ওরা আমাদের ডেটাগুলো পায়, কিভাবে সাবমিট করলে আসলে ডেটাগুলো আমাদের কাছে আসে জাভাস্ক্রিপ্ট দিয়ে, সেগুলো নিয়ে আমরা আবার ওটা নিয়ে কাজ করতে পারি, সেই জিনিসটা আমরা এবার দেখব। সো এর জন্য আমি একটা ফর্ম প্রথমে বানায় নিচ্ছি। সো আমরা একটা ফর্ম এইখানটাতে বানায় নিচ্ছি, যে ফর্ম ফর্ম তো ফর্মের অ্যাকশন দেওয়া লাগবে না, এটা পিএইচপিতে প্রয়োজন হয়, আমাদের আপাতত এখন প্রয়োজন নাই এটা। ফর্ম থাকলো। এবং আমরা ফর্মটাকে যদি ফিউচারে ধরতে চাই, এর জন্য আমি একটা আইডি দিয়ে রাখতেছি। আইডি হচ্ছে মাই ফর্ম, লিখলাম। এইবার আমি ফর্মের একটা লেবেল দিতে চাইলে, সো ধরেন আমি একটা লেবেল দিয়ে নিচ্ছি। লেবেলটা আপনারা বোঝেনি, ফর্মের মধ্যে আপনারা করছেন। সো ফর্ম লেবেল দিলাম, কার জন্য লেবেল সেটা দিলাম, এবং ইউজার নেম লিখলাম। তাহলে আপনারা হয়তো বা এটার আউটপুটটা দেখবেন এরকম, তাই না? এখন আমরা এটার নিচে একটা ইনপুট ট্যাগ অ্যাড করব। সো আমি একটা ইনপুট ট্যাগ এখানে অ্যাড করতেছি। যেহেতু ইউজার নেম দিবে, সেটা টাইপ হচ্ছে টেক্সট, এবং আমি যদি এই ইউজার নেম নিয়েও ফিউচারে কাজ করতে চাই বা এই ট্যাগটা নিয়ে কাজ করতে চাই, সেজন্য আমি এটার একটা আইডি দিয়ে রাখতেছি, ইউজার নেম। সেমভাবে যখন ইউজার কোনো ডেটা সাবমিট করবে, ঠিক আছে, যখন ইউজার কোনো একটা ডেটা সাবমিট করবে, তখন এটা কোনো একটা ভ্যারিয়েবলের আন্ডারে থাকবে। সেটা কীভাবে থাকবে আপনারা একটু পরেই দেখতে পারবেন। সো তার জন্য আমাকে প্রত্যেকটা ইনপুট ফিল্ডের একটা নেম দিতে হয়, নেম নামে অ্যাট্রিবিউট দিতে হয়। এটা অবশ্যই নেম নামে দিতে হবে। সো আপনি এখানে হয়তো বা এখানেও লিখলেন ইউজার নেম, কোনো সমস্যা নেই, বা আপনি একটু আলাদা করে রাখেন যে ইউজার কি লেখা যায়, ইউজার ইনপুট নেম, এইভাবে লিখলাম, যাতে আপনারা কনফিউজ না হন যে কোন ইউজার নেমটা কাজ করতেছে। আসলে এটা আইডি, এটা হচ্ছে নেম। এই নেমের আন্ডারে, অর্থাৎ এই ইউজার যখন একটা ইউজার কোনো একটা ডেটা দিবে, সেটা আসলে এইভাবে থাকবে, এই ইউজার ইনপুট নেম ইকুয়াল টু তার নাম যেটা দিবে সেটা এইভাবে আসবে। এই ডেটাটা আমাদের কাছে এইভাবে আসে। সেই জন্য অবশ্যই ইনপুট ট্যাগের একটা নেম দিতে হয়। আমি এটা বলছিলাম যখন আপনাদের ফর্ম দেখাইছিলাম, তখন বলছিলাম আরও কিছু ফর্মের মধ্যে জিনিস আছে, আরও কিছু ফর্মের মধ্যে অ্যাট্রিবিউট আছে, যেগুলো আসলে আমাদেরকে ইউজ করা লাগে, যখন আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব তখন দেখব। আচ্ছা, সো নেম নামে একটা অ্যাট্রিবিউট আমরা দিয়ে দিলাম, কেননা এই ফর্মে যখন ডেটা দিবে, সেই ডেটাটা আমাদের কাছে উঠে আসবে এইটার মাধ্যমে। আচ্ছা, সো এটা হইলো। সো এবার যদি আমরা এখানে যাই, সো আমাদের ইউজার নেম দেখাচ্ছে, এখানে হচ্ছে তার ইনপুট ফিল্ড দেখাচ্ছে। আচ্ছা, একটু আমরা ব্রেক দিয়ে নিচের দিকে ইমেইল আর হচ্ছে ধরেন ইমেল নিব, আর হ্যাঁ ইমেল নিব। সো ইমেল নেওয়ার জন্য আমরা একটু ব্রেক দিব এইখানটাতে, বিআর ট্যাগ দিয়ে ব্রেক দিচ্ছি, এবং আমরা ইমেইলের জন্য আরেকটা জিনিস বানায় ফেললাম। সেমভাবে ইমেইলেরও নেম টেম হাবিজাবি দিলাম, টাইপটা দিলাম হলো
ইমেইল, যাতে সে ইমেল দেয়, এবং আমরা এখানে আইডি দিলাম, নেম দিলাম, আর রিকোয়ার্ড দিলাম আমরা এখানে। সো আমরা ইনপুটটাকেও এখানে রিকোয়ার্ড দিব। রিকোয়ার্ড দিলে যেটা হবে, সে আসলে ফর্মটা পূরণ করা ব্যতীত এটাকে সাবমিট করতে পারবে না, সে একটা এরর পাবে, অটোমেটিক HTML থেকেই এররটা দেবে। সেই জন্য আমরা ইনপুট ফিল্ডে একটা রিকোয়ার্ড নামে একটা অ্যাট্রিবিউট অ্যাড করলাম, এবং এই ফর্মটাকে সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য আমরা একটা বাটন দিব, বাটনের নাম রাখতেছি ধরেন যে রেজিস্টার বা সাবমিট, যেটাই লিখেন রেজিস্টার, বাট মেক শিওর বাটনটা যাতে ফর্মের মধ্যে থাকে, তবেই সেটা সাবমিটের কাজ করবে, এবং বাটনটার যে টাইপটা সেটা যাতে অবশ্যই সাবমিট হয়, তাহলেই সেটা সাবমিট করতে পারবে। এবার যদি আপনারা এখানটাতে দেখেন, রেজিস্টারের পরে যদি আপনি ক্লিক করেন, তো দেখেন আপনি না ভ্যালু দিয়ে আপনি যেতে পারতেছেন না, ও আগেই আপনাকে ধরতেছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটার পর একটা ব্রেক দিই। এই সো এখন যখন রেজিস্টারে ক্লিক করবে, দেখেন ওকে বলতেছে যে আপনাকে অবশ্যই এটা পূরণ করতে হবে। সো আমরা হাবিজাবি কিছু একটা দিলাম, এখানে যদি আবার রেজিস্টারে ক্লিক করি, বলবে যে এটাও পূরণ করতে হবে। সো আমরা এখানে যদি কিছু একটা ভুল দেই, ও বলতেছে এই যে ইনক্লুড অ্যাড করতে হবে, কেননা ইমেইল। সো আমরা @gmail.com, মানে অ্যাড করতে হবে আর কি, ইনক্লুড করতে হবে সেটা বলছে। তারপর রেজিস্টারে যদি এখন আপনি ক্লিক করেন, উপরের দিকে দেখেন, খেয়াল করছেন উপরের দিকে কি আসছে? দেখেন তো এখানে কোনো জিনিস আপনারা চিনেন কিনা? ওই যে ইউআরএল বারে, এই যে এখানে এখানে কোনো জিনিস চিনেন? স্যার ইউজার ইনপুট আর স্যার ইমেল শো এই করতেছে স্যার। যে ইউজার ইনপুট নেম আর এই যে ইমেইল, এই দুটো আপনি কোথায় দিচ্ছেন? আমরা এটাকে একটু চেঞ্জ করে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে ইউজার ইনপুট ইমেল, হ্যাঁ, দেখেন এবার একটু আরেকটা জিনিস খেয়াল করবেন, এইখানটাতে দিলাম, আমি এটাকে আবার একটু রিলোড করলাম, আর এটাকে কেটে দেই, কেটে দিয়ে আবার একটু রিলোড করলাম। ধরেন আমি নতুন একটা নাম এখানে একটা দিলাম আশিক, দেন এইখানে দিলাম ab@gmail.com। যখন আমি রেজিস্টারে ক্লিক করব, আপনারা এই জায়গাটাতে দেখবেন একটা রিলোড নেবে, এবং তারপরে আমার ডেটাগুলো এই ব্রাউজারের এইখানে দেখা যাবে। রেজিস্টারে যখন কেউ ক্লিক করতেছে, তখন আমি দেখতে পাচ্ছেন ইউজারের ইনপুট নেম কি দিছে এবং মেইলটা কি দিছে। ab@কে ওরা ওইভাবে ইয়া করছে, ওরা এখানে জিমেইলটা পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই নামটা খেয়াল করছেন? এইটা করে নামটা যে আসছে খেয়াল করছেন? জি স্যার। ইনপুট দিচ্ছে সেটা যে এটার মধ্যে করেই বারবার নিচ্ছে, সেটা খেয়াল করছেন? এগুলো তো আপনার ডায়নামিক, এগুলো তো এক এক ইউজার এক এক ইমেল দিবে, এক এক তার নাম দিবে, তাই না? এগুলো তো ডায়নামিক, এগুলো যা ইচ্ছা তাই আসতে পারে, কিন্তু এইটা কিন্তু আমাদের দেয়া, মানে আমরা যে যে ফিল্ড থেকে ডেটাগুলোকে নিতে চাই, সেই ডেটাগুলোকে আমরা এখানে এখানে দেখাবো আর কি। আচ্ছা, এইবার একটা কাজ করি, আমরা এইখানটাতে একটা এইখানে একটা কাজ করি, এইখানে আমরা একটা জাস্ট একটা ট্যাগ অ্যাড করে রাখি, মানে এই বাটনের পরে আমরা ধরেন যে সাবমিট টাবমিট হয়ে গেলে আমরা একটা বাটনে একটা পি ট্যাগ লিখে রাখবো, এবং এটার একটা আইডি আমরা দিয়ে দিচ্ছি যে এরর মেসেজ। যদি কোনো এরর আসে, সেই মেসেজটা তো এখন আসলে সে দেখতে পাচ্ছে না যে কোথায় এরর আসতেছে। সাবমিট করার পর যদি কোনো এরর হয়, সেই এররগুলো আসলে কোথায় দেখতে পাবে। সো আমরা এই জন্য একটা পি ট্যাগ লিখে রাখলাম, এর মধ্যে কিছু লিখবো না, এর মধ্যে ডেটা ডাইনামিক্যালি অ্যাড হবে, কি এরর হয়েছে সেটা অ্যাড হবে। সো এটা যেহেতু এরর আসবে, সেজন্য আমরা এটা ইনলাইন একটা স্টাইল দিয়ে নিলাম, যে কালার, বা আপনি চাইলে একটা ক্লাস নেম দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কালার হবে রেড। এই সো আপনারা এটা প্রথম অবস্থায় দেখতে পারবেন না, এই জায়গাটাতে কিন্তু দেখা যাবে না জিনিসটা, কিন্তু আমরা কিন্তু লিখে রাখছি, কেননা এটার মধ্যে যে টেক্সট, এটা যখন এরর হবে তখন আমরা এই টেক্সটটাকে রান করব, তখন আমরা এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমরা তখন রান করব, এই টেক্সটটা। এখন এই জন্য আমি জাস্ট একটা ট্যাগ দিয়ে রাখছি, কিন্তু এটা এখনো এটার মধ্যে কোনো টেক্সট বসাই নেই, এটা পরে শো করাবো। আচ্ছা, সো আমাদের মোটামুটি HTML এর স্ট্রাকচারটা বানানো শেষ, আমাদের HTML এর স্ট্রাকচার কিন্তু বানানো শেষ, তাই না? এইটা দুইটা আমরা ইনপুট থেকে ফিল্ডগুলো নিব, রেজিস্টারে ক্লিক করলে একটা কিছু বলবে আর কি, বা সাবমিটে ক্লিক করলে ডেটাগুলো আমাদের কাছে আসবে। তো এর জন্য আমাকে প্রথমে ফর্মটাকে ধরতে হবে। ফর্মটা ধরার জন্য আমরা এখানে যাব, গিয়ে ফর্মের আমরা একটা আইডি দিয়ে রাখছি। তো আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে নেই, কনস্ট আমি লিখলাম ফর্ম, ফর্মটাকে ধরবো, কার মাধ্যমে ধরবো? ডকুমেন্ট
ডট গেট এলিমেন্ট বাই আইডি ফর্ম ধরলাম। আচ্ছা, এবার আমরা এরর মেসেজটার মধ্যে কি মেসেজ দিব সেটাও আমাদের ফিউচারে ধরতে হবে। সেজন্য আমরা আমরা এটা পরে নিয়ে কাজ করতেছি, এরর মেসেজ নিয়ে। আগে আমরা কাজ করি যে ফর্মে যখন ক্লিক করবে, পুরো ফর্মটাতে যখন ক্লিক করা হবে এই সাবমিট বাটনে, তখন কি কি খেয়াল করতে বলছি বলেন তো? একটা খেয়াল করতে বলছি, ওটা মানে কোন মানে কার মধ্যে করে ডেটাটাকে নিয়ে যায়। আর একটা খেয়াল করতে বলছি যে ফর্মটা যখন সাবমিট হয় তখন আমার ফর্মটা একটা রিলোড নেয়। খেয়াল করছেন? জি ভাইয়া। ওকে, সো এইবার আমরা যে কাজটা করব, ফর্মটাতে আসবো, ফর্ম ডট ফর্ম ডট আমরা পুরো ফর্মের মধ্যে একটা লিসেনার বসাবো, অ্যাড ইভেন্ট লিসেনার। এই ইভেন্ট লিসেনারটার নাম হবে হচ্ছে সাবমিট, কেননা ফর্মকে সাবমিট করা হয়, মানে ফর্মের বাটনে যখন ক্লিক করা হয় সেটা আসলে ক্লিক ইভেন্ট হয় না, সেটা আসলে সাবমিট ইভেন্ট হয়। সেই জন্য এখানে একটা ইভেন্ট ওরা দিয়ে রাখছে যেটার নাম হচ্ছে সাবমিট। এবং এটা হইলে কি হবে, একটা ফাংশন ট্রিগার হবে, ফাংশন। এবং যখন এই তো আপনারা একটা জিনিস খেয়াল করছেন, এখানে কমা দেই, তো একটা জিনিস খেয়াল করছেন যে ওই যে ফাংশনটা ট্রিগার হচ্ছে তখন আমাদের একটা ওরা ইউআরএল একটা ডেটা থ্রু করে দিচ্ছে, ইভেন্ট থ্রু করে দিচ্ছে। এই জন্য আমরা ইভেন্ট নামে বা নামে বা আপনার যা ইচ্ছা সেই নামে একটা প্যারামিটার এর মধ্যে আপনি নিতে পারেন। এবং আপনি এখন দেখেন কনসোল ডট লগ যখন করে ইভেন্টটাকে এখানে দেখবেন, তখন দেখেন কি করে, যখন আমি ফর্মটাকে সাবমিট করব তখন কি হবে, ফর্মটার মধ্যে সাবমিটটা ট্রিগার হবে, সে ফাংশনের মধ্যে একটা ইভেন্ট নেয়, মানে এগুলো যেহেতু একটা ইভেন্টটা যখন নিবে সেই ইভেন্টটা আপনাকে কনসোল লগ করে দেবে যে কি ইভেন্ট ঘটলো সেটা দেখাবে। তো আমরা একটু এখানে আসি, ফর্মে অলওয়েজ ইভেন্ট নিয়ে চিন্তা হবে, দেখেন। সো অ্যাট ফার্স্ট আমরা এটাকে রিফ্রেশ করি। আচ্ছা, অ্যাড ইভেন্ট লিসেনার, ফর্ম ডট অ্যাড ইভেন্ট লিসেনার সাবমিট, স্যার উপরে মাই ফর্ম হবে, কোথায় যে আমরা গেট এলিমেন্ট বাই আইডি, এটা মাই ফর্ম। তাই তো বলতেছি যে এখানে এরর আসলো কেন, মাই ফর্ম। সো এইখানটাতে এই, সো আই থিঙ্ক এবার ঠিক আছে। এবার দেখেন আমি যখন একটা ডেটা দিচ্ছি এইখানটাতে, যে এরকম একটা ডেটা দেই, একটা ইমেইল দিলাম, যখন রেজিস্টারে ক্লিক করব দেখেন ও একটা সাবমিট দিয়ে চলে গেছে, খেয়াল করছেন? একটা কিছু দেখানোর কথা ছিল, কিন্তু এই যে আমার পেজটা যে রিলোড হচ্ছে এর জন্য যে প্রবলেমটা ক্রিয়েট করতেছে সেটা হচ্ছে আপনার জিনিসটা দিয়ে, মানে কি সাবমিট হচ্ছে সেই জিনিসটা আসলে ইভেন্টের মধ্যে আসার কথা ছিল, বাট সেটা সে না দিয়েই রিলোড হওয়ার কারণে, পেজটা রিলোড হওয়ার কারণে কনসোলটাও চলে যাচ্ছে। ক্লিক করতে এই যে দেখেন এসে চলে গেল, খেয়াল করছেন? জি স্যার। এখন এই যে ইভেন্টটা আপনার রিলোড হচ্ছে, এই রিলোডকে আটকানোর জন্য জাভাস্ক্রিপ্টে একটা মেথড দেয়া আছে যেটার নাম হচ্ছে ইভেন্টটাকে ধরে বলবেন ইভেন্ট তুমি প্রিভেন্ট, মানে বাই ডিফল্ট তুমি এটাকে প্রিভেন্ট করো, মানে তুমি এই রিলোডটা হতে দিও না। সো এখন যদি দেখেন আপনারা, আমি যদি এখন এই ইভেন্টটাকে আগে প্রিভেন্ট ডিফল্ট করি, যে ইভেন্ট যেটা আসছে ইভেন্ট তুমি প্রিভেন্ট ডিফল্ট করো, তাহলে এই ফাংশনটা ট্রিগার যখন হবে তখন আসলে আপনার ফর্মটা রিলোড হবে না এবং তারপরে আপনি ইভেন্টটাকে দেখতে পাওয়ার কথা। সো আমরা একটু দিলাম, রেজিস্টারে যখন ক্লিক করছি দেখেন আমার ফর্ম রিলোড হয় নাই, আমার ডেটাও এখানে দেখা যাচ্ছে। ইভেন সাবমিট ফর্ম নামে একটা ইভেন্ট ওরা আমাকে দেখাচ্ছে যেটা আমরা কনসোল করছি, সেটার মধ্যে আপনি দেখেন কত কিছু আছে, মানে আপনি এইখানে অনেক কিছু পাবেন, সোর্স এলিমেন্ট, সাবমিটার, কিসে সাবমিট করা হয়েছে, কোন ফর্মকে টার্গেট করা হয়েছে, তার কি কি ফিল্ড ছিল, ইনপুট ফিল্ড, এই যে দেখেন ইনপুট ইউজার নেম ফিল্ড, হ্যাঁ, এই যে এই সমস্ত কিছু আপনি এখানে দেখতে পারবেন, পুরো একটা অবজেক্টের মতো ওরা আমাকে দিয়ে দিছে, এই যে ইমেল, হ্যাঁ, তারপরে একটু নিচের দিকে আসলে আপনার আরও অনেক কিছু দেখতে পারবেন, মানে পুরো একটা এলিমেন্ট দিয়ে রাখছে, এই যে এটা ফার্স্ট এলিমেন্ট, এই যে আইডি দিয়ে রাখছে, মানে পুরা ফর্মটার যাবতীয় ডিটেইলস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এই যে পুরা ফর্মটার যাবতীয় ডিটেইলস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এই ইভেন্ট নিয়ে আমাদের আসলে কাজগুলো করতে হয়। আচ্ছা, এখন আমরা দেখলাম যে এখানে একটা ইভেন্ট আমরা পাইলাম এবং সেটা রিলোডটাকেও আমরা আটকাইলাম। বাট আমাদের কাজ আসলে এখন যে এই ইনপুট ফিল্ডে ডেটা আসলে কি লিখতেছে সেটা আমরা কোথাও দেখতে পাচ্ছি না, শুধুমাত্র এই ইউআরএল এ দেখা যাচ্ছে। এখানে দেখে তো আমাদের লাভ নেই, এটা আমাদের কাছে নিয়ে আসতে হবে।
যদি আপনি এইখানটাতে একটা কাজ করতেন, ফর্মের মধ্যে একটা জিনিস দেওয়া যায় যেটার নাম হচ্ছে মেথড পোস্ট। এটা একটু আমরা দিয়ে দেখি। আমি একটু এটাকে সরায় ফেলি, শুধু HTML পর্যন্ত রাখি, রেখে এটা দিলাম কনসোল। এই সো এবার যদি আমরা একটা ডেটা দেই, দিলাম, রেজিস্টারে যখন ক্লিক করছি, দেখেন এবারও ইভেন্টটা সাবমিট হচ্ছে, বাট এইখানে কোনো কিছু দেখাচ্ছে না। সো আপনারাও খেয়াল করবেন, আপনারা যখন ওয়েবসাইটে রেজিস্টার করতে যাবেন তখন আপনারা যে রেজিস্টার করলেন, করে কী কী ইউজার নেম দিলেন, কী কী ইমেল দিলেন, কী কী পাসওয়ার্ড দিলেন, সেটা যদি আসলে এইখানটাতে দেখা যায়, সেটা আসলে সিকিউরিটিটা দুর্বল করে ফেলে আপনার ওয়েবসাইটে। তো এর জন্য আমরা মেথডে, মানে ফর্মের যে মেথড, সেটাকে আমরা পোস্ট মেথড করে দিই। বাই ডিফল্ট এটা থাকে হচ্ছে গেট মেথড। গেট মেথড দিলে এইখানটাতে আপনি কি লিখতেছেন, এই যে এখানে কি লিখতেছেন সেটা এই যে উপরটাতে দেখা যায়, এইখানটাতে দেখা যায়। হ্যাঁ, একটু রিলোড করে নিতে হবে আই থিঙ্ক। সো এই আচ্ছা, এটা হচ্ছে একবার ইয়ে হয়ে গেছে, আমরা আবার হয়তো বা রিলোড করলে এটাকে দেখতে পাইতে পারি। আচ্ছা, এটার কি কারণে যেন দেখাচ্ছে না, বাই ডিফল্ট এটা দেখানোর কথা ছিল। আচ্ছা, সো এইটা যেটা ব্যাপার সেটা হচ্ছে আপনি যখন প্রিভেন্ট ডিফল্ট করবেন তখন আসলে অটোমেটিক্যালি এটাকে অফ করে ফেলবে। সো এবার যদি আমরা প্রিভেন্ট ডিফল্টকে অফ করে রাখি তাহলে হয়তো আমরা এটা দেখতে পারবো, এই যে আসছে। হ্যাঁ, সো প্রিভেন্ট ডিফল্ট করলেই আসলে ও অটোমেটিক ওই গেটটাকে সরায় ফেলে আর কি। বাই ডিফল্ট ওটা পোস্ট মেথডই হয়ে যায়। দেখেন এখানে আপনি যদি পোস্ট নাও লিখেন সমস্যা নেই, ওইটা আমার আগেরটা রিলোড হয়েছিল সেই জন্য দেখাচ্ছি। এবার দেখেন আপনি যে ডেটাই দেন না কেন, এই এবার আপনার আর ইউআরএল এইখানটাতে দেখাবে না, কিন্তু ডেটা ঠিকই পোস্ট হয়ে যাবে। আচ্ছা, এই যে এটা স্ল্যাশ করছে ওই জন্য এই রেজিস্টার। আচ্ছা আচ্ছা, একবার রিলোড করে নিতে হবে, এটা ঝামেলা করতেছে। পোস্ট, আমরা তো করছি, এখানে পোস্ট দিয়ে রাখছি, আর এইখানে হচ্ছে প্রিভেন্ট ডিফল্টটাকে সরায় ফেলছে, সেই জন্য সে আসলে পোস্ট করতে পারতেছে না। এই এবার দেখেন আপনি এখানে পোস্ট না দিলেও কোনো সমস্যা আই থিঙ্ক নাই। এখান থেকে আমরা সরায় ফেললে রিফ্রেশ করি। আচ্ছা, এটা হচ্ছে স্ল্যাশ index.html, এই 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 এবং আমরা যদি এইখানটাতে যাই, রেজিস্টারে ক্লিক করলে এই যে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো প্রিভেন্ট ডিফল্ট আমরা এই জন্য করি যাতে আসলে এই জায়গাটাতে দেখা না যায়, এটা আসলে আপনার ওয়েবসাইটকে ইনসিকিউর করে ফেলবে আর কি। সেই জন্য আমরা এই প্রিভেন্ট ডিফল্টটা করি। আপনি মেথড পোস্ট এটাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই আর কি। আচ্ছা, সো ডেটা হইল, এখন আমার প্রয়োজন যে আমার যে ইনপুট ফিল্ডে ডেটাগুলো লেখা হচ্ছে, এই ডেটাগুলো আসলে কি লেখা, মানে কি লিখতেছে ইউজার, সেই ডেটাটা আমার পাইতে হবে। তাহলে কি, তার মানে অবশ্যই আমার ইনপুট ফিল্ডকে ধরতে হবে, ধরে তার মধ্যে কি নিতে হবে, টেক্সটকে নেওয়ার জন্য কি করতে হয়, HTML এ হ্যালো ইনার টেক্সট। রাইট। বাট console শুধুমাত্র ইনপুট ফিল্ডের ক্ষেত্রে, মানে এই ফর্মালা যে ফিল্ডগুলো আছে এটার ক্ষেত্রে আমরা ইনার টেক্সট না লিখে আমরা লিখি হচ্ছে ডট ভ্যালু, বুঝছেন, মানে তার ভ্যালু। এবার দেখেন আমরা কি করি, আমরা এখান থেকে প্রিভেন্ট ডিফল্ট করে রাখছি যাতে হচ্ছে ফর্মটা রিলোড না হয়। এরপর আমরা ডেটা নিব। সো ডেটা কনস্ট, আমি প্রথমে নিব ইউজারের নেমটা, কোথায় থেকে নিব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নিয়ে আমরা কোন আইডিটা নিব, এই ইনপুট ফিল্ডের এই আইডিটা নিব, এই যে ইউজার নেম এটাকে নিয়ে আমি এটাকে এইখানটাতে দিলাম। নর্মাল HTML হইলে আমরা হয়তো বা এখানে ডট ইনার টেক্সট লিখলে পেয়ে যেতাম, বা টেক্সট কন্টেন্ট লিখলেও পেয়ে যেতাম, বাট এটা যেহেতু ইনপুট ফিল্ড সেই জন্য আমাকে এখানে লিখতে হবে ভ্যালু, বুঝছেন, ভ্যালু, খেয়াল রাখবেন ভ্যালু, দেন আপনি এখানের ভ্যালুটা পাবেন। এবং আপনি একটা কাজ করেন, এখানে console.log হিসাবে ইউজার নেমটাকে দেখেন, মানে ডেটা যখন নেবেন তখন এই ডেটাটা দেখবেন। সেমভাবে ইমেলের জন্য একটা বানায় ফেলেন, সো const ইউজার ইমেইল এবং document.getElementById, এবং আমরা এখানে আইডিটা নিব হচ্ছে ইমেল, না ইমেল দেওয়া আছে, এই যে email.value, এবং আমরা এটাকেও দেখব যে ইউজার আসলে কি লিখতেছে। সাবমিট করার পরে আমরা সেই ডেটাটা আমাদের কনসোলে পেয়ে যাব। সো আমি এখানটাতে আবার দিচ্ছি, এইখানেও আবার দিচ্ছি। সো যখন আমি রেজিস্টারে ক্লিক করব, দেখেন আমার ডেটাগুলো কিন্তু এই জায়গায় চলে আসছে। এই জায়গায় আসা মানে কি,
আমার যেটাগুলো এই ভ্যারিয়েবলের মধ্যে সেভ হয়েছে, তাই না? এখন আমি এগুলো নিয়ে কাজ করতে পারবো, বুঝছেন? জি স্যার। ওকে, জি ভাই। ঠিক আছে। সো আসেন এবার আমরা একটু ফর্মটাকে আর একটু ইউটিলাইজ করার চেষ্টা করি, মানে আরও কিছু এখানে ইন্টারঅ্যাক্টিভিটি অ্যাড করি। যেমন ধরেন যে ফর্মে অনেকে হয়তো বা একটা নেম দিয়ে সাবমিট করে দিল, একটা লেটার দিয়ে, আমরা সেটাকে একটু আটকানোর ট্রাই করি। তারপরে হয়তো বা কেউ হয়তো বা এইখানটাতে কোনো একটা মেইল দিছে, হ্যাঁ, সেই মেইলটা হয়তো বা ধরেন যে ভ্যালিড কোনো মেইল না, সেটাও করা যায় যদি আমরা ভ্যালিড মেইলের জন্য অলরেডি কাজ করেই রাখছি ইমেইল ফিল দিয়ে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা সেই কাজটা একটু করে রাখি। সেটা হচ্ছে প্রথমে আমরা একটা কাজ করি, আমরা এইখানে আগে নেম, নেম যদি আমার ধরেন যে 5টা লেটারের ছোট হয় তাহলে আমরা তাকে সাবমিট করতে দিব না, আমরা তাকে এইখানে একটা এরর থ্রো করব, যে এররটার জন্য আমরা একটা ট্যাগ আগেই বানায় রাখছি, সেইটা তখন ভিজিবল হবে যখনই সে এইখানে ভুল করবে বা 5টা লেটারের কম দেবে। এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, ইউজার আসলে কয়টা লেটার দিচ্ছে সেটা আমাকে আগে ডিটেক্ট করতে হবে না? তাহলে এই যে লেটারটা এই যে দিচ্ছে, ইউজার নেম যেটা দিল সেটা যদি আপনি ডট লেন্থ লিখেন, তাহলে দেখেন এইখানে যদি আপনি আশিক লিখেন, মানে এখানে জিমেইল লেখেন, আমরা আসলে এটার লেন্থটা চেক করতেছিলাম, রেজিস্টারে ক্লিক করলে দেখেন তার লেন্থ কিন্তু দেখা যাচ্ছে 5। আপনি যদি এখানে একটা দেন, এই যে 1, খেয়াল করছেন? সো আমরা ওইটা দিয়ে চেক করব যে যদি, আমি এখানে বলবো যদি ইউজারের যে নেমটা আছে সেইটা ডট লেন্থ যদি লেস দ্যান 5 হয় তাহলে আমরা তাকে একটা এরর মেসেজ শো করাবো। এরর মেসেজ শো করানোর জন্য আমরা একটা ট্যাগ বানায় রাখছি এই যে, কিন্তু এটা ভিজিবল হয়নি এখন। সো আমরা যে কাজটা করব, এরর মেসেজটাকে জাভাস্ক্রিপ্টে নিয়ে আসবো। এইখানে এসেও ধরতে পারেন, বাইরেও ধরতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে ধরতেছি কনস্ট শো এরর মেসেজ, শো এরর ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা হচ্ছে এইখানটাতে এটার আইডিটা দিয়ে নিব। আইডিটা হচ্ছে এটার এরর মেসেজ, তাহলে আমরা এই ফিল্ডটাকে ধরতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখন কি করতেছি, যে যদি এটা ইউজারের যে নামটা আছে সেটা যদি আপনার 5-এর থেকে ছোট হয় তাহলে আমরা এই যে শো ইরোর্স যেটা আছে এটার মধ্যে ইনার টেক্সট হিসেবে আমরা বা টেক্সট কন্টেন্ট হিসেবে আমরা অ্যাড করে দিব যে ইউজার নেম মাস্ট বি অ্যাট লিস্ট 5 ক্যারেক্টার্স লং। ওকে, এবং এটার টেক্সট যেহেতু লং রেড করে দেয়া আছে, এই যে এইখানটাতে এই এটা করে দেয়া আছে, তাহলে আচ্ছা আপনি কিন্তু চাইলে এইভাবে করতে পারেন, যেহেতু এটা আপনি ইনলাইন স্টাইল দিয়েছেন, আপনি চাইলে একটা ক্লাস নেম বানিয়ে সেটাও অ্যাড করতে পারেন, সেটাও আমি একটু পরে দেখাচ্ছি যে ওইটা কীভাবে করা যায়। আচ্ছা, এটা করলাম। এবং যদি এটা না হয়, আচ্ছা হ্যাঁ, তাহলে আপনি এররটা দেখাবেন। যদি এটা না হয় তাহলে আপনি ওই যে টেক্সট কন্টেন্ট যেটা আছে সেটাকে আপনি ফাঁকা রাখবেন, মানে আপনার যে শো এরর যে ট্যাগটা সেটা টেক্সট কন্টেন্ট হিসেবে এইভাবে দেওয়া মানে হচ্ছে ফাঁকা করে দেওয়া, মানে এটা মধ্যে আর কিছু রাখবেন না আপনি। আচ্ছা চলেন আমরা এটাই দেখি আগে। সো এর জন্য আমি একটু রিফ্রেশ করে নেই। রিফ্রেশ করে নিয়ে ধরেন সে একটা লেটার দিল, বা এখানে কয়টা, এখানে 4টা আছে। তো 4টা হলে তো হওয়ার কথা না। সো রেজিস্টারে যখন আমি ক্লিক করতেছি তখন এখানে কি বলতেছে দেখেন, ইউজার নেম মাস্ট বি অ্যাট লিস্ট 5 ক্যারেক্টার্স লং। তার মানে এইটা আপনার একটা এরর দিচ্ছে, বাট এইখানে কিন্তু জিনিসটা সাবমিট হয়ে গেছে, এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এর জন্য আপনাকে প্রিভেন্ট ডিফল্টটা আসলে এই জায়গায় করতে হবে, মানে যদি এটা এরর আসে তাহলে আপনি এখানেই আটকায় দেন, আপনি ওকে সাবমিট করতে দিয়েন না। সো এবার যদি আমরা একটু দেখি, এইখানে যদি 4টা লেটার দেয়, এখানে যদি একটা দেয়, রেজিস্টার যদি ক্লিক করে, আচ্ছা তারপরেও সাবমিট, ও আচ্ছা তারপরে সাবমিট তো হচ্ছে না, এটা হচ্ছে আপনার ওই লেখাগুলো উপরে প্রিন্ট করতেছে, সাবমিট হয়নি। হ্যাঁ, ওটা সাবমিট হয়নি। আমি ভাবছি যে এখানে মনে হয় সাবমিট হচ্ছে, সাবমিট হচ্ছিল না, এটা আসলে এই যে উপরের যে এই কনসোলগুলো আছে সেগুলো প্রিন্ট করতেছিল। সাবমিটটা হবে হচ্ছে যদি এগুলো কিছুই না হয় তাহলে এখানে আসবে এলসে গিয়ে আমরা হয়তো একটা সওয়াল দেখাবো, সওয়াল গুড জব এইভাবে দিয়ে দেই।
এই ইউ হ্যাভ সাকসেসফুলি সাইন্ড আপ। সো এবার যদি আমরা যাই, সো 4টা লেটার যদি লিখি, এখানে কিছু একটা দেই, ইমেলটা আগে ঠিকভাবে দেই, এটা দিলাম, রেজিস্টারে ক্লিক করে দেখেন সাবমিট কিন্তু হয়নি। সাবমিট হইলে এই সোয়াল এটা দেখানোর কথা, এটা কিন্তু দেখাচ্ছে না। দেখাচ্ছে কি ইউজার নেম মাস্ট বি অ্যাটলিস্ট 5 ক্যারেক্টার লং। আচ্ছা, এবার যদি আমরা একটা কাজ করি, 5টা লেটার দেই, দিয়ে এটা দেই, রেজিস্টারে যদি ক্লিক করি, তাহলে দেখেন গুড জব, ইউ হ্যাভ সাকসেসফুলি সাইন আপ। বুঝছেন জিনিসটা? আচ্ছা, সো এখানে আমরা ইনলাইন স্টাইল করছিলাম যে স্টাইলটাকে এইভাবে অ্যাড করবে। সো আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটা ক্লাস নেম জেনারেট করতে পারেন, সেই ক্লাস নেমটাকে এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। সো আপনি একটা ক্লাস নেম যদি তৈরি করতে চান, আপনি একটা সিএসএস ফাইল বানাইতে পারেন এইখানে, বা একটা আলাদা সিএসএস ফাইল বানিয়ে সেটার মধ্যে, বা আপনি যদি পুরো কাজটাই ডাইনামিক্যালি করতে চান সেটাও পারবেন, মানে পুরো জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি করবেন। এর জন্য আপনাকে একটা কি বলে একটা অ্যাট্রিবিউট বানাইতে হবে এটার, এবং সেই অ্যাট্রিবিউটের মধ্যে তার ভ্যালু হিসাবে আপনাকে এটা দিয়ে দিতে হবে। এই যে পি টেক্সট আছে, এটা পারবেন করতে? পারবেন? কথা বলতেছেন না, পারবেন কি না পারবেন? স্যার পারবো স্যার। প্রথমে একটা অ্যাট্রিবিউট জেনারেট করবেন, তারপর সেই অ্যাট্রিবিউটের মধ্যে আপনারা হচ্ছে যে ক্লাস অ্যাড করে দিবেন, মানে ক্লাসের যে নামটা, অ্যাট্রিবিউট দেখাইছিলাম না অ্যাট্রিবিউট কিভাবে অ্যাড করতে হয়? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। বা আপনি এইভাবে করতে পারেন যে একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস বানান, বানিয়ে এটার সাথে অ্যাড করে রাখেন লিঙ্ক সিএসএস স্টাইল ডট সিএসএস, এবং এটার মধ্যে আপনি একটা ক্লাস আগে দেন, ক্লাসের মধ্যে এরকম ফাঁকা রাখেন, কিন্তু ক্লাসটা আপনি বসাবেন না, আপনি জাস্ট প্রথম অবস্থায় একটা হয়তোবা দিয়ে রাখবেন যে ডেঞ্জার নামে একটা কিছু লিখলেন, এবং আপনি স্টাইল ডট ক্লাসের মধ্যে ডট ডেঞ্জার ইকুয়াল ডট ডেঞ্জার হচ্ছে কালারটাকে দিবেন হচ্ছে কালার হচ্ছে রেড। সো এটা যদি দেন তাহলে তো বাই ডিফল্ট আমাদের এখানে রেড দেখাবে, তাই না? বাট আমি চাচ্ছি এই ক্লাসটা আগেই বসানো থাকবে না, এটা পরে এসে অ্যাড হবে। এটা পরে এসে যদি অ্যাড হয়, তাহলে আপনি যে কাজটা করবেন, এটাকে এখান থেকে সরায় ফেলেন, সরায় ফেলে আপনি ওই যে পি ট্যাগটাকে যেখানে ধরছেন শো ইরোডস, এই যে এখানে এইটার মধ্যেই হয়তো আপনি এখানে বলে দিবেন শো ইরোডস ডট অ্যাড, এটা হচ্ছে আপনার ক্লাস লিস্ট। হ্যাঁ, ক্লাস লিস্টের মধ্যে অ্যাড করে দিবেন ওই যে আপনার ড্যাঞ্জার ক্লাসটা, তাহলে দেখবেন একই কাজ করবে। মানে ক্লাস তো বানায় রাখছেন, সেটার মধ্যে জাস্ট এই লিস্টের মধ্যে আপনি অ্যাড করে দিবেন এই যে নতুন যে এটা বানাইছেন, অটোমেটিক সেটা সিএসএস থেকে পেয়ে যাবে। এটা কি স্যার সেট অ্যাট্রিবিউট ইউজ করে করা যেত স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি স্যার সেট অ্যাট্রিবিউট ইউজ করে করা যেত? সেভ অ্যাট্রিবিউট বলতে স্যার এলিমেন্টের সাথে যদি সেট অ্যাট্রিবিউট ইউজ করতাম হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে সেটা কি স্যার বললাম এটা যে আপনি আগে একটা অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে পারতেন, তারপরে অ্যাট্রিবিউটের মধ্যে আবার সেই ভ্যালু অ্যাড করতে পারতেন, একই কথা। আমি জাস্ট একটু জিনিসটাকে ইজি করার জন্য এখানে ক্লাস নেম আর সিএসএস আগে বসায় রাখছি, পরবর্তীতে জাভাস্ক্রিপ্টে এসে শুধু অ্যাড এটা করে দিচ্ছি। আপনি সেট অ্যাট্রিবিউট করেও এই কাজটা করতে পারবেন, যে এই শো ইরোডস ডট সেট অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের একটা নাম দেন একটা ভ্যালু, একই। ওকে, সো বুঝতে পারছেন ফর্ম নিয়ে কিভাবে কাজ করতে হয়? জি স্যার। ওকে, জি স্যার। ফর্ম নিয়ে যদি কাজ করা বুঝে যান, তাহলে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আচ্ছা আমাদের এইখানটাতে এটাকে আমরা সরায় ফেলি, স্ট্রিপ সরায় ফেলি, এখান থেকে এটাকেও সরায় ফেলি, এইখান থেকে এই জিনিসটা আমার হয়তো প্রয়োজন নাই থাকে। এইবার আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেই জিনিসটার নাম হচ্ছে ওয়েব স্টোর। ওয়েব স্টোরের মধ্যে দুইটা জিনিস থাকে, এই যে ওয়েব পেজ বা ব্রাউজার, ব্রাউজারে ওয়েব স্টোর নিয়েও আমাদের কাজ করতে হয়, মানে আমাদের এই ব্রাউজারে নিজস্ব কিছু স্টোরেজ আছে। একটা স্টোরেজের নাম হচ্ছে আপনার
লোকাল স্টোরেজ, লোকাল স্টোরেজ এবং আর একটার নাম হচ্ছে আপনার সেশন স্টোরেজ। ঠিক আছে, সো দুই ধরনের স্টোরেজ আছে, একটা হচ্ছে লোকাল স্টোরেজ আর একটা হচ্ছে সেশন স্টোরেজ। ওকে, সো লোকাল স্টোরেজ কি করে? লোকাল স্টোরেজ হচ্ছে আপনার কিছু ডেটা স্টোর করে রাখবে এবং সেই ডেটার কোনো এক্সপায়ার ডেট থাকবে না, বুঝছেন? এবং এই ডেটাটাকে সেভ করে রাখবে ততক্ষণ পর্যন্ত, মানে ডেটাটা আপনি যতক্ষণ পর্যন্ত রিমুভ না করবেন ততক্ষণ পর্যন্ত এখানে সেভ থাকবে। আর আপনি যদি ব্রাউজার ক্লোজও করে ফেলেন তারপরেও এই ডেটাটা আপনার ব্রাউজারে সেভ হয়ে থাকবে। সো দুইটা জিনিস জানলাম, যে লোকাল স্টোরেজের কোনো এক্সপায়ারেশন ডেট নাই, অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত রিমুভ না করবেন সেটা রিমুভ হবে না, বা আপনি ব্রাউজার যতক্ষণ পর্যন্ত আনইনস্টল না করবেন, নিজ হাতে যতক্ষণ পর্যন্ত স্টোরেজের এটা ক্যাশটাকে রিমুভ করে না দিবেন ততক্ষণ পর্যন্ত এটা থাকবে। আপনি যদি ব্রাউজার ক্লোজও করেন আবার ওপেন করেন তাও দেখবেন আপনার ডেটাটা ব্রাউজারের মধ্যেই সেভ হয়ে আছে। কিভাবে সেভ হয়ে আছে আমরা একটু পরেই দেখব। আর একটা হচ্ছে সেশন স্টোরেজ। সেশন স্টোরেজ কি করে? সেশন স্টোরেজ আমরা কখন ইউজ করি? আসলে একটা সার্টেইন অফ মোমেন্টে, ধরেন যে আপনি কিছু সময়ের জন্য হয়তো বা ডেটাটাকে জাস্ট হোল্ড করে রাখতে চাচ্ছেন। আপনারা অনেক সাইটেই দেখবেন, যেমন ব্যাংকিংয়ের সাইটটাতে দেখবেন, অনেক ব্যাংকের সাইটে দেখবেন যে আপনি যদি ব্যাংকের ওয়েবসাইটে যান, আপনি যদি আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন এবং অনেকক্ষণ পর্যন্ত আপনি যদি ওইখানে কোনো কাজ না করেন তাহলে অটোমেটিক দেখবেন আপনার সাইটটা আপনি লগ আউট হয়ে গেছেন ওইখান থেকে। মানে আপনাকে আপনি অথবা যতক্ষণ কাজ করতেছিলেন ততক্ষণ আপনাকে আপনার ডেটাটা ধরে রাখছে, কিন্তু যখন আপনি অনেকক্ষণ যাবত ওই ট্যাবে আছেন কিন্তু কোনো কাজ টাজ করতেছেন না, আপনার কোনো মুভমেন্ট নাই, তখন ওরা বুঝতে পারে যে এখন এটা আসলে আপনাকে রাখা নিরাপদ নয়, কেননা এটা আসলে সিকিউরিটির জন্যই করে থাকে। কারণ আপনি যদি একটা ব্যাংকে ওয়েবসাইটে লগ ইন করে হয়তো বা কোনো কারণে বাইরে চলে গেছেন, এই ফাঁকে অন্য কেউ এসে এটা দেখে নিতে পারে যে আপনার পাসওয়ার্ড কি আছে, আপনার ব্যালেন্স কি আছে। তো এর জন্য ওরা যেটা করে যে অনেকক্ষণ যখন মুভমেন্টটা দেখে না, একটা ডিউরেশন পরে আপনার সেই ডেটাগুলোকে সে রিমুভ করে দেয়, মানে আপনার লগ ইন করার ডেটা বা পাসওয়ার্ড এগুলোকে রিমুভ করে দেয়, যার ফলে আপনি যদি আবার ফিরে আসেন তখন আপনাকে আবার লগ ইন করতে হয়। এই ধরনের সিচুয়েশনে পড়ছেন আপনারা কখনো, যে কোনো একটা ওয়েবসাইটে গেছি, গিয়ে অনেকক্ষণ আমি কাজ করিনি, অটোমেটিক লগ আউট হয়ে গেছে, তারপর আবার লগ আউট করতে হয়। সো সেশন স্টোরেজ হচ্ছে আমাদের সেই কাজটা করে, সেটা হচ্ছে আপনার ডেটা একটা সার্টেইন ডিউরেশনের জন্য আপনি রাখতে পারবেন। এবং এই ডেটাটা কি হবে, যদি আপনি যদি কোনো কারণে ব্রাউজারটাকে ক্লোজও করেন, ধরেন আপনি একটা ট্যাব, আপনি যে ট্যাবে কাজ করতেছিলেন, ব্রাউজারে যে ট্যাবটাতে আপনি কাজ করতেছিলেন, ধরেন আপনি এই ট্যাবে কাজ করতেছেন, এই ট্যাবে আপনি কাজটা করতেছেন। সো আপনি যদি এখানে অনেকক্ষণ মুভমেন্ট না করেন, হয়তো বা অন্য কাজে চলে গেছেন, অনেকক্ষণ হয়ে গেছে, ওরা টাইমটা হয়তো বা জেনারেট করতে পারবে, হ্যাঁ জেনারেট করতে পারে। সো ওই জেনারেট দেখে আপনাকে এটাকে লগ আউট করে দেবে, অটোমেটিক আপনার ডেটাটা রিমুভ করে ফেলবে। ইভেন আপনি যদি ধরেন যে এই ট্যাবটাকে ক্লোজ করে ফেলছেন, করে হয়তো বা আবার সেম ট্যাবে আবার গেছেন, গিয়ে দেখবেন ওটা লগ আউট হয়ে গেছে। বা আপনি ব্রাউজারটাকে ক্লোজ করছেন, ক্লোজ করে আবার ওপেন করছেন, তখনও দেখবেন আপনার ওই লগ ইন করা আর নাই। এটা ব্যাংকিং সাইটগুলোতে দেয়া থাকে আর কি, ঠিক আছে? সো এই ধরনের কেসে আমরা ব্যবহার করি হচ্ছে সেশন স্টোরেজ, বুঝছেন? স্যার ওটিপি সেন্ডিং এর ক্ষেত্রে কি সেশন স্টোরেজটা ইউজ করা হয়? না, ওটিপি সেন্ডের ক্ষেত্রে তো আপনার অন কাইন্ড অফ সেশন স্টোরেজের মতোই থাকে আর কি। হ্যাঁ, যখন হচ্ছে আপনি ডেটা যখন আপনি ওইটার যখন লগ ইন করেন, লগ ইন করার ফলে আপনার একটা সার্টেইন মোমেন্টের জন্য ওরা আপনাকে একটা ডেটা পাঠায়, মানে ওই কোডটা পাঠায়। হ্যাঁ, কোডটা পাঠানোর পরে ওরা ওখানে সেশন স্টোরেজ দিয়ে আসলে ডেটাটাকে হোল্ড করে না, ওরা ওই জায়গার মোমেন্টটাকে হোল্ড করে, যে এত সেকেন্ডের মধ্যে যদি আপনি এটা না দেন তাহলে হয়তো বা এইটা ওরা আবার রিলোড করে ফেলে, যাতে আপনি ওই আগে যেই কোডটা আসলে প্রয়োজন ছিল সেটা যদি আপনি এত সেকেন্ডের মধ্যে দিতে না পারেন তাহলে ওইটাকে আবার রিলোড করে ফেলে, এবং যার ফলে আপনার ওইখানটাতে আবার নতুন একটা কোড দেওয়া লাগে, আবার রিজেনারেট করতে হয়। সো ওইটার যে টাইম পিরিয়ড, ওই জায়গায় যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডটাতে একটা সেশন দেওয়া থাকে। আচ্ছা, জি স্যার, ঠিক আছে।
আচ্ছা, সো এই হচ্ছে আপনার লোকাল স্টোরেজ আর হচ্ছে সেশন স্টোরেজের থিওরিটিক্যাল কথাবার্তা। এবার আসুন আমরা একটু দেখি আসলে এগুলো কোথায় সেভ হয় বা এগুলোকে আসলে কিভাবে সেভ করা যায়। সো এর জন্য আমি প্রথমে একটা ইনপুট ফিল্ড বানায় ফেলি। লেটস সে আমরা এইখানে জাস্ট একটা ইনপুট ফিল্ড নিচ্ছি, এবার ফর্ম টর্ম নিচ্ছি না, জাস্ট ইনপুট ফিল্ড নিয়ে ওয়ান ক্লিকে কাজ করবো, সাবমিটে আর কাজ করবো না। হ্যাঁ, আমার সাবমিট এখন দিতে ইচ্ছা করতেছে না এই জন্য। আচ্ছা, সো ইনপুট বা আপনি এটা ফর্মের মধ্যে করতে পারেন আপনার ইচ্ছা। সো এই ইনপুট ফিল্ডের মধ্যে আমি একটা আইডি দিয়ে নিলাম, ধরেন আমি কি রাখবো এখানে, ধরেন ইউজারের নামটা আমি সেভ করে রাখবো, ইউজার নেম, এবং আমি একটা প্লেস হোল্ডার দিয়ে রাখতে পারি যে ইন্টার ইয়োর নেম। ওকে, এবং আমি একটা বাটন এখানে অ্যাড করি, যেই বাটনটা হচ্ছে আমার ডেটাটাকে সেভ করবে। হ্যাঁ, সো আমি এর জন্য আইডি রাখতেছি এটা যে সেভ ডেটা, সেভ ডেটা, এবং এটার একটা আইডি নেম দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ধরেন সেভ বাটন বা বিটিএন, সেভ বিটিএন, যেটা কি করবে, ডেটাকে সেভ করবে। এবং আমাদের অনেক সময় নিজেদেরও ক্লিয়ার করা রাখতে পারে, সেই জন্য আমি এইখানটাতে একটা আরেকটা বাটন অ্যাড করতেছি, যেটার নাম আমি দিচ্ছি ক্লিয়ার বাটন, এবং এইখানে আমি এটার নাম দিচ্ছি ক্লিয়ার। আচ্ছা, এটাকে সেভ ডেটা না লিখে এইভাবে লিখতে পারি, সেভ ডেটা। সো এবার যদি আপনারা যান এইখানটাতে, সো এরকম একটা HTML দেখতে পাবেন, তাই না, একটা নেম দেখাচ্ছে, সেভ ডেটাতে ক্লিক করলে আমার ডেটাটা সেভ হবে কোথাও, এবং ক্লিয়ারে ক্লিক করলে আবার ডেটাটা ক্লিয়ার হয়ে যাবে। এইবার আসেন, এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এইখান থেকে ডেটা আমার নিতে হবে। ইনপুট ফিল্ড থেকে ডেটা নেওয়ার উপায় কি? হ্যালো, একটু আগে দেখাইছে ইনপুট ফিল্ড থেকে ডেটা নেওয়ার উপায় কি? স্যার ডট ভ্যালুস দিতে হবে স্যার লাস্টে ডট স্যার। ভ্যালু দিতে হবে, ভ্যালুজ না কিন্তু ভ্যালু। আচ্ছা, সো আমরা ইনপুট ফিল্ড থেকে ডেটা নিব, তো কখন নিব, যখন সেভ ডেটাতে ক্লিক করবে, তাই না? তার মানে আমার সেভ ডেটা যেটা আছে এই বাটনটার প্রয়োজন হবে। আবার যখন ক্লিয়ারে ক্লিক করবে তখন আবার ক্লিয়ার হবে, তার মানে এটাও আমার নিতে হবে। এইখান থেকে যেহেতু ডেটাটাকে উঠাবো, তার মানে এই ডেটাটাও আমার নিতে হবে। সো আমি যে কাজটা করবো এইখানটাতে, আমি হচ্ছে এই তিনটা জিনিস আগে নিয়ে নিই। কনস্ট, প্রথমত আমরা নিব হচ্ছে ইউজার নেম, এটা নিব কিভাবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং এটার আইডি নাম আমরা কি দিয়ে রাখছি, ইউজার নেম, এনটা বড় হাতে। এবার বাটনগুলোর প্রয়োজন, তাহলে আমরা কনস্ট ইউজার, আচ্ছা আমরা হচ্ছে সেভ বাটন না, সেভ বিটিএন, এটা নিব কই থেকে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি সেভ বাটন, এই যে সেভ বাটন। এবার আমরা কোথায় যাব, ক্লিয়ার বাটন। সো ক্লিয়ার বাটনে যদি যেতে চাই তাহলে আমাকে সেমভাবে কনস্ট ক্লিয়ার বাটন দেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ক্লিয়ার বাটন। সো এবার যদি আপনারা আসেন এইখানটাতে ক্লিয়ার বাটন, ক্লিয়ার বিটিএন, ক্লিয়ার বিটিএন, সেভ বিটিএন, সেভ বিটিএন, এবং ইউজার নেম ইউজার। আচ্ছা, এবার আমার ডেটাগুলোকে নিতে হবে। প্রথমে আগে ইউজারের যে ডেটাটা আছে সেই ডেটাটাকে আমার নিতে হবে। সো ডেটাটাকে নেওয়ার জন্য আমি হচ্ছে একটা কাজ করি, সেটা হচ্ছে আমার যখন সেভ বাটনে ক্লিক হবে তখন আমি ডেটাটাকে আগে নিব। সো এর জন্য আমি যে কাজটা করব, সেভ বাটন ডট, তোমার মধ্যে একটা লিসেনার অ্যাড করব। কি লিসেনার, যদি তোমাকে ক্লিক করা হয়, যদি তোমাকে ক্লিক করা হয় তাহলে তুমি একটা ফাংশন ট্রিগার করবা, ফাংশন, এই, সো ফাংশন ট্রিগার করবা। তো ফাংশন ট্রিগার করার সময় তুমি যে কাজটা করবে, প্রথমে আগে ডেটাটা কি দিচ্ছে সেটাকে আগে তুমি নিবা। সো আমি এখানে লিখব কনস্ট ইউজার নেম ইকুয়াল টু, এটা কই থেকে আসবে, ইউজার নেমের ভ্যালু থেকে আসবে, তাই না? তাহলে আমরা তো উপরে ইউজার নেম নিয়ে রাখছি, ওই যে ইউজার নেম। আচ্ছা, এখানে দুইটা একই নামে হয়ে গেছে, এখানে ইউজার নেম, এখানেও ইউজার নেম। সো আমরা এখানে এটার নাম চেঞ্জ করে ফেলি, আমরা ইউজার নেম ইনপুট দিয়ে ফেলি,
ইউজার নেম ইনপুট, এবং এখানে এসে আমরা যে কাজটা করব ইউজার নেম ইনপুট ডট তার ভ্যালু। বুঝছেন? এবার আমরা জাস্ট উপরে এই কাজটা, আপনি এই কাজটা চাইলে এইখানেও করতে পারতেন, এই যে ধরেন এইখানে একবারে ডিরেক্টলি করতে পারতেন এই লাইনটাতে, তখন যেভাবে করছি আর কি। এবার জাস্ট আমরা বাইরে করছি, বা এটা যদি না বুঝেন, এটা বুঝতে পারছেন নাকি? হ্যালো, জি স্যার ওকে। আমি এখানে প্রথমে আগে ট্যাগটাকে ধরছি, দেন ট্যাগ থেকে তারপরে এইখানে ভ্যালুটা নিয়ে সেই ভ্যালুটাকে এখানে রাখতেছি। আচ্ছা, এবার এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা হচ্ছে আপনার লোকাল স্টোরেজে সেভ করব। লোকাল স্টোরেজ সেভ করার জন্য লোকাল স্টোরেজ এপিআই আছে জাভাস্ক্রিপ্টে, তো সেই এপিআইকে কল করতে হবে। আপনাকে লিখতে হবে লোকাল স্টোরেজ, দিয়ে বলতে হবে ডট তোমার মধ্যে একটা আইটেম সেট করো, সেটা তুমি কোন ফাংশনের মাধ্যমে করবা, সেট আইটেম, দিয়ে আপনাকে একটা প্রথমে নাম দিতে হবে যে কি নামে সেভ করবে সেটা, এবং সেটার ভ্যালু হিসেবে কি, ভ্যালু হিসেবে অবশ্যই তার যে নাম সেটা। আমি এখানে বললাম যে ইউজার নেম সেট করবা এই ইউজার নেমকে, বা আপনি হয়তো বা এখানে বললেন যে ইউজার ডেটা সেভ করবা এই যে ইউজার নেমটা তুমি পাচ্ছ সেটাকে। ওকে, এই জিনিসটা হবে। আচ্ছা, আগে আমরা দেখি যে লোকাল স্টোরেজে জিনিসটা সেভ হয় কি না। সো এর জন্য আমি এইখানটাতে একটা ডেটা দিচ্ছি, ধরেন আমি এখানে লিখলাম আশিক, লিখে আমি যখন এইখানটাতে সেভ ডেটাতে ক্লিক করব, সো কিছু একটা হয়েছে, হ্যাঁ, কিন্তু আমরা কোনো অ্যালার্ট ট্যালার্ট দিইনি, তো এই জন্য বোঝা যাচ্ছে না। তো আমরা একটা অ্যালার্ট দেই যে এইখানটাতে সোয়াল আছে আমাদের, সোয়াল দিয়ে আমরা বলি যে হচ্ছে ডেটা অ্যাডেড, এরকম করে আমরা একটা দিলাম যাতে বোঝা যায় আর কি অ্যাটলিস্ট এই। সো এখন যদি আমরা একটু আবার দেই আশিক সেভ ডেটা, এই যে ডেটা অ্যাডেড বলতেছে, এখন কোথায় অ্যাড হয়েছে দেখেন। ব্রাউজারটাকে একটু ওপেন করবেন, ওপেন করে উপরের দিকে দেখবেন অ্যাপ্লিকেশন লেখা আছে, এটার মধ্যে থেকে দেখেন স্টোরেজ আছে, এগুলো হচ্ছে ব্রাউজারের স্টোরেজ। এটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা লোকাল স্টোরেজ, এটাতে ক্লিক করেন, ক্লিক করে এই ওয়েবসাইটের জন্য, এই ওয়েবসাইট এই ব্রাউজারের জন্য এইটা, তার মানে এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে দেখেন এই যে স্টোরেজের মধ্যে কি হিসেবে আছে ইউজার ডাটা, ভ্যালু হিসেবে আছে আশিক। কি আর ভ্যালু কোথায় থাকে? অবজেক্ট। অবজেক্ট, ঠিক আছে। সো ওই কি পেয়ার ভ্যালু হিসেবে কিন্তু সেই ডেটাটাকে এইখানে রাখতেছে, খেয়াল করছেন? এবার আপনি যদি এটাকে রিফ্রেশও করেন দেখেন তারপরেও আছে। ইভেন আপনি যদি এই ট্যাবটাকে কেটে দেন, কেটে দিয়ে আবার আসেন, আবার ইন্সপেক্ট করেন, অ্যাপ্লিকেশনে যান, তারপরেও ডেটাটা আছে, মানে আপনি ব্রাউজার কেটে দিলেও থাকবে। সো আমি এখন ব্রাউজার কেটে দিচ্ছি না, আপনারা এটা চেক করবেন। তো ব্রাউজার কেটে দিলেও জিনিসটা থাকবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই যে ডেটাটা থাকবে সেই ডেটাটা আমার এইখানেও দেখাবো, এই জায়গাটাতেও দেখাবো, এইখানেও কোথাও একটা দেখাবো। তো এটাকে দেখানোর জন্য আমি আলাদা একটা ফাংশন আগে ক্রিয়েট করি যেটা দিয়ে আসলে দেখানো যাবে। সো এর জন্য ধরেন আমি একটা আলাদা একটা ফাংশন কোথাও একটা ক্রিয়েট করে এখানে একটা ফাংশন একটা ক্রিয়েট করলাম, যে ফাংশনের নাম দিব হচ্ছে শো নেম। এই ফাংশনটা ট্রিগার করব এইটা। এই শো নেম কি করবে? এই শো নেম যে কাজটা করবে একটা, আচ্ছা এই জিনিসটাকে একটা কাজ করি, এই জিনিসটাকে একটা ডিভের মধ্যে রাখি, তাহলে জিনিসটা আমার ধরতে ইজি হবে। বা আমরা চাইলে এটাকে হচ্ছে হ্যাঁ ডিভের মধ্যেও রাখতে পারি। আচ্ছা রাখি, ডিভের মধ্যে রেখে এটা একটা ক্লাস নেম নেই বা আইডি নেম নেই, যে কন্টেইনার, তাহলে আমি এই যে কন্টেইনারের মধ্যে এটাকে দেখাইতে পারবো আর কি। এটার মধ্যে আমি চাচ্ছি এটার মধ্যে অ্যাপেন্ড চাইল্ড করে নতুন একটা কিছু অ্যাড করে দিব, মানে এই যে ইউজার যে নামটা। তো আমরা এটা কি করব, আমরা এইখানে প্রথমত একটা নতুন একটা আইটেম ক্রিয়েট করব, কনস্ট ধরেন যে এইচ1 দিয়ে একটা আইটেম ক্রিয়েট করব, যে নেম নেম, দেন আমরা ডকুমেন্ট ডট ক্রিয়েট নেম, সরি ক্রিয়েট এলিমেন্ট, এবং আমরা এইখানটাতে ধরেন h2 নামে একটা এলিমেন্ট অ্যাড করব, এবং এইটার আমরা টেক্সট ডকুমেন্ট হিসাবে আমরা ডেটাটাকে সেট করবো আর কি। সো আমরা এবার যে কাজটা করব, এই যে নেম, এই নেমের মধ্যে ডট টেক্সট কন্টেন্ট হিসেবে
ওই লোকাল ইউজারের ডেটাটা আমরা এখানে শো করব। লোকাল ইউজারের ডেটা সেট করার নিয়ম হচ্ছে লোকাল স্টোরেজের মধ্যে ডেটা সেট করার নিয়ম হচ্ছে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, তারপরে একটা নাম যেটা হচ্ছে অ্যাজ এ কি হিসেবে কাজ করবে, এবং তার মধ্যে যে ভ্যালুটা আপনি পাইলেন সেটাকে আপনি অ্যাড করলেন। আর লোকাল স্টোরেজে কোনো একটা ডেটাকে পাওয়ার নিয়ম হচ্ছে সেই লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, এবং তখন গেট আইটেমের পরে কি লিখবেন, এই ইউজার ডেটা মানে কি ধরে টার্ন দিতে হবে। সো আপনি এখানে ইউজার ডেটাটা লিখে দিলেন, তাহলে কি হলো, এই শো নেম একটা নতুন একটা এইচ1 ক্রিয়েট করবে, করে তার টেক্সট কন্টেন্টের মধ্যে ওই যে গেট আইটেম থেকে যে ডেটাটা আসছে সেটা এটার মধ্যে রাখবে। এবার আপনি এই যে নেমটা এটাকে আমার ইন্টিগ্রেট করতে হবে না, ইন্টিগ্রেট কোথায় করতে হবে, এই কন্টেইনারের মধ্যে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমরা কন্টেইনারটাকে ধরে নিয়ে আসি যে const container equal to document dot get element by container, এবং সেই কন্টেইনারের মধ্যে অ্যাপেন্ড চাইল্ড হিসাবে আমরা নেমটাকে দিয়ে দিলাম। সো এবার যদি আপনারা এইখানটাতে আসেন, এইখানটাতে যদি আসেন দেখেন আমরা কিছুই দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না, কেননা ফাংশনটা এখানে কল হয়নি। ফাংশনটা কল হবে কখন, যখন আসলে এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, মানে সল ডেটা অ্যাড, তারপরে আপনার এই ফাংশনটা কল হবে। তাহলে আমরা এইখানে ফাংশনটাকে কল করে রাখি শোনে। সো এবার আমরা যদি একটু যাই, একটু রিফ্রেশ করি, এবং আমরা আগের যে ডেটা আছে এটাকে একটু ক্লিয়ার করে ফেলি। ক্লিয়ার করে আমরা নতুন একটা ডেটা দিচ্ছি আশিক। সেভ ডেটাতে যখন ক্লিক করব অ্যাডেড, ওকেতে ক্লিক করলে আচ্ছা এটা অ্যাড হয় নাই না, ডেটা অ্যাডেড শো নেম গেট আইটেম, ওকে 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 গেট আইটেমের মধ্যে আমরা কি দিচ্ছি এখানে, লোকাল স্টোরেজ গেট আইটেম ইউজার ডেটা টেক্সট কন্টেন্ট। আচ্ছা দেখি আমরা একটু ইউজারের নেমটা পাইছি কিনা। আমি এখানে একটা কনসোল লিখ করি, একটু ডিবাগ করে দেখি যে আমরা আসলে ডেটা পাইছি কিনা। কনসোলে দেখি, এইখানে সেভ ডেটা। আচ্ছা আমরা এখানে এই যে এইচন কিন্তু আমরা একটা পাইছি, হ্যাঁ, কিন্তু অ্যাপেন্ড চাইল্ড হচ্ছে না। সেটা কেন অ্যাপেন্ড চাইল্ড হচ্ছে না, বিকজ অফ আমরা এইখানে টেক্সট কন্টেন্ট হিসেবে নেমটাকে বসাচ্ছি, ঠিক আছে, কিন্তু এই নেম কি, নেম একটা পুরা ট্যাগ দিয়ে দিচ্ছে। সো ট্যাগটা তো আপনি এখানে দেখাইতে পারবেন না, আপনার ট্যাগের টেক্সট নেমটাকে দেখাইতে হবে। তাহলে আপনার নেম ডট সেটার হচ্ছে ইনার টেক্সটটাকে দেখাইতে হবে, বা টেক্সট কন্টেন্টটাকে দেখাইতে হবে, টেক্সট কন্টেন্ট। এটা যদি এবার দেই, এবার একটু ট্রাই করি তো, সেভ ডেটা ডেটা। আচ্ছা এইখানে কি হচ্ছে, H2 এইভাবে বসায় দিচ্ছে না, তাহলে আচ্ছা এইখানে নেম, নেমের মধ্যে আমরা এইভাবে নিচ্ছি, টেক্সট কন্টেন্টের মধ্যে এটা দিয়ে নিচ্ছি, এইখানে কনসোল ডট লগে এটা আসতেছে। কন্টেইনারের মধ্যে অ্যাপেন্ড চাইল্ড না, ঠিকই তো ছিল, কন্টেইনারের মধ্যে অ্যাপেন্ড চাইল্ড হিসেবে আমরা করতেছি নেমকে, তার মানে কন্টেইনারের মধ্যে একটা নেম নামে একটা কিছু চলে আসার কথা ছিল। সো ডিভের এই কন্টেইনারের মধ্যে অ্যাপেন্ড চাইল্ড হিসেবে একটা কিছু চলে আসার কথা ছিল। আমরা একটু দেখি, ক্লিক করলে আচ্ছা এটা কোথায় চলে যাচ্ছে, আচ্ছা খেয়াল করছেন ভুল কোথায় করছি বলুন তো, হ্যাঁ দেখেন ভুল কোথায় করছি খেয়াল করেন, এই ভুলটা আমার প্রায়ই হয়। এই যে দেখেন খেয়াল করেন এখানে কি লিখছি, কন্টেইনার স্যার, এখানে কি লিখছি, ও স্যার কন্টেইনার স্যার বানান ভুল হয়েছে স্যার। ভুল হয়েছে, হ্যাঁ। সো কন্ট্রোল সি, আচ্ছা এটা একটা পাইলাম, এবার দেখি কি অবস্থা, আর কিছু আছে কিনা বলি। সাবজেক্ট ডেটাতে ক্লিক যদি করি, এটাকে ওপেন করে রাখি তাহলে বোঝা যাবে। ওপেন, আরে সেভ ডেটাতে যখন ক্লিক করব এই যে চলে আসছে ডেটা, খেয়াল করছেন ডেটা এটা চলে আসছে। জি স্যার। ওকে, সো এটা এবং ইভেন এটা কিন্তু এখানেও সেভ হয়ে আছে।
এইখানেও সেভ হয়ে আছে। ওকে, এখন দেখেন আমার যে ডেটাটা আছে এই ডেটাটা তো এই কাজটা করার পরে সেভ করতেছে, তাই না? এই কাজটা করার পরে সেভ করতেছে, বাট আমি চাচ্ছি আমার যে ডেটা লাস্ট আমি যে ডেটাটা সেভ করে গেছি সেটা আমার এখানেই দেখাবে, আগে থেকেই দেখাবে। তাহলে কি পেজ লোড হওয়ার সাথে সাথে আমার পেজ এটাকে কল করা উচিত না? তাহলে আমরা এই সব কিছুর বাইরে গিয়ে আমরা হয়তো বা এই শো নেম এটাকে আমরা আগে থেকেই কল করে রাখবো। তাহলে এখন পেজ লোড হওয়ার আগেই এই যে এটা সেভ থাকবে, আপনি যতই রিফ্রেশ করেন যাই করেন না কেন এটা সেভ হয়ে আছে। ঠিক আছে, আপনি ধরেন অন্য একটা নাম দিলেন, সেভ ডেটা, নতুন একটা ডেটা অ্যাড হইলো, এবং দেখেন এই যে আগেরটা চলে যাবে, কেননা আমরা ওই কোনো কাজ করি নেই, জাস্ট এই যে এখন এটাই থাকবে। খেয়াল করছেন? যতই আপনি রিফ্রেশ করেন এটা যাবে না, কারণ প্রতিবার পেজটা যখন রিলোড হচ্ছে, রিলোড হওয়ার সাথে সাথেই এইখানে আস্তে আস্তে এসে জাভাস্ক্রিপ্টের মধ্যে যাচ্ছে, গিয়ে এখানের থেকে চেক করতেছে যেগুলো হয়তো আমার করার কিছু নাই, এগুলো তো আমি করে রাখতেছি, কিন্তু শো নেমটা আমার এই যে এখান থেকে কল করা হয়েছে, তার মানে আমাকে শো নেমের কাজটা করে রাখতে হবে। শো নেমের কাজে কল করতে গেছে, কল করতে গিয়ে দেখে শো নেম এই এই কাজ করে রাখছে, তো এই জন্য বাই ডিফল্ট আমাদের এটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার এই জিনিসটাকে দেখানো। এখন যদি আপনি এটাকে রিমুভ করতে চান, ক্লিয়ারে ক্লিক করলে এটা রিমুভ হবে। তাহলে আমরা এবার ক্লিয়ার নিয়ে কাজ করি, যে আমাদের হচ্ছে ক্লিয়ার যেটা আছে, ক্লিয়ার বাটন, এটার মধ্যে অ্যাডিবল লিসেনার অ্যাড করব, এই এই এবং আমরা রিমুভ করব। রিমুভ করার জন্য জাস্ট সেই লোকাল স্টোরেজ লিখে রিমুভ আইটেম লিখে তার কি এর নাম, মানে যে কি দিয়ে আপনি সেভ করছেন সেটার নাম, এবং তারপরে আপনি আবার ওই সোয়ালটাকে রিমুভ করে দিলেন। আবার একবার সোনামকে ক্লিক করতে হবে, নাহলে আপডেট হবে না কিন্তু, হ্যাঁ, কেননা আগেরটাই থেকে যাবে তখন। এই জন্য আবার একবার ক্লিক করতে হবে যে এখন কি অবস্থা সেটা দেখো, তারপরে আবার সোনামটাকে দেখো। এবার যদি আপনি আসেন রিফ্রেশ করেন, আগেরটাই আছে, যদি আপনি ক্লিয়ারে ক্লিক করেন তো ডেটা রিমুভ, ওকে দেন, এবার রিমুভ করলে এই যে এবার রিফ্রেশ করলে দেখেন চলে গেছে নাই আর ডেটা। এবং আপনি যদি এইখানেও দেখেন এই যে নাই, ধরেন আপনি অন্য একটা কিছু লিখলেন, সেভ ডেটা, এটা সেভ হইলো, যতই রিফ্রেশ করেন এটা থাকবে এখানে, এখানে থাকতেছে যতক্ষণ না পর্যন্ত আপনি এটাকে ক্লিয়ার করতেছেন। দেখেন ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি আপনি রিফ্রেশ করেন তাহলে ডেটাটা কিন্তু নাই। আচ্ছা, সো এই হচ্ছে লোকাল স্টোরেজ। এবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সেশন স্টোরেজ। সেশন স্টোরেজ কিছুই না, সেশন স্টোরেজ ডট, এটার মধ্যেও গেট আইটেম আছে, এটার মধ্যেও রিমুভ আইটেম আছে, বুঝছেন? সো আপনি সেশন স্টোরেজ দিয়ে বাসায় চেষ্টা করবেন। সেশন স্টোরেজটা এইভাবে ডেটা যতক্ষণ আপনি ব্রাউজারের উপরে থাকবেন ততক্ষণ পাবেন, ব্রাউজার থেকে যখন আপনি সরে যাচ্ছেন বা ট্যাবটাকে ক্লোজ করে ফেলতেছেন, ব্রাউজারটাকে ক্লোজ করে ফেলতেছেন, তখন ওই ডেটাটা হারায় যাবে। কিন্তু এই ডেটা আপনি যতবারই ফিরে আসেন, এই ডেটা যতক্ষণ না পর্যন্ত আপনি এইখান থেকে এই যে যে কুকিজ সাইট ডেটা, এইখান থেকে গিয়ে যে ম্যানেজ সাইট, এই যে এইখান থেকে যতক্ষণ না পর্যন্ত আপনি ডিলিট করবেন ততক্ষণ পর্যন্ত এই ডেটাগুলো থেকেই যাবে, বুঝছেন? হ্যালো, জি জি স্যার। স্যার। ওকে, সো এই হচ্ছে আপনার লোকাল স্টোরেজের ব্যাপার। আচ্ছা, সো এরপরে আরেকটা টপিক আছে, মানে এপিআই থেকে ডেটা কিভাবে ফেচ করতে হয় সেটা আমরা আর আজকে দেখব না, কারণ ওইটার জন্য আলাদা একটা ক্লাসই লাগবে। সো ওইটা আমরা আজকে আর দেখতেছি না, আমরা জাস্ট এই কয়েকটা জিনিস একটু ভালো করে মনে রাখবো এবং প্র্যাকটিস করবো। আজকে যা যা দেখলাম, আজকে কিন্তু বেশ কয়েকটা জিনিস দেখছি। কি কি দেখছি বলেন তো? স্যার প্যারেন্ট চাইল্ড, তারপর স্যার লোকাল স্টোরেজ, দেন স্যার ওই যে সোয়াল দিয়ে কিভাবে স্যার ডিজাইন হ্যাঁ গুলো হ্যাঁ আসে স্যার, অ্যাড, চেঞ্জ, রিমুভ। হ্যাঁ, সো এই জিনিসগুলো আপনার জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমরা যখন প্রজেক্টে যখন কাজ করব তখন কিন্তু এগুলাকে ইউজ করব, তখন একটা মানে এই জিনিসগুলোই থাকবে আর কি। প্রজেক্ট যখন করবেন তখন দেখবেন এইগুলোই থাকতেছে। এগুলো যদি এখন ছোট ছোটোভাবে এইভাবে না বুঝেন, তখন প্রজেক্টের মধ্যে এগুলো যখন একটার পর একটা ফাংশন লিখবো, একটার পর একটা কল করব, তখন আপনি বুঝতে পারবেন না। ওকে, সো এই আচ্ছা একটা আচ্ছা কাজ করা যাইতে পারে এইখানটাতে আর একটু এটাকে এফিশিয়েন্ট
চাইলে বানানো যায়। উম, কিভাবে বানানো যায়? আচ্ছা, ওইটা আমরা নেক্সটেই দেখবো, নেক্সট ক্লাসেই দেখবো। ওকে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা রেকর্ডিংটা অফ করি।